বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। কলকাতা পুলিশ ক্র্যাক লীলারয় 2024 নিউ এডিশন সেই প্র্যাকটিস বইয়ের সেট নাম্বার 13 30টি অঙ্কের সমাধান এই ভিডিওতে। আজকের প্রথম প্রশ্ন, সেট নাম্বার 13 ম্যাথের সলিউশনের ফার্স্ট কোশ্চেন। একজন বিক্রেতা একটা দ্রব্য ধার্য মূল্যের 80%-এ বিক্রি করায় তার 10% ক্ষতি হয়েছে। তিনি ধার্য মূল্যের 95%-এ দ্রব্যটি যদি বিক্রয় করে তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে ধার্য মূল্যের 80%-এ বিক্রি করেছে, অর্থাৎ এখানে কেনা দাম আছে যেটাকে বলা হয় সিপি, বিক্রয় মূল্য যেটা এসপি, ধার্য মূল্য অর্থাৎ যেটা মার্ক প্রাইস। রাইট, কোশ্চেনে দেওয়া রয়েছে একজন বিক্রেতা একটা প্রোডাক্ট তার যেটা মার্ক প্রাইস তার 80%-এ বিক্রি করেছে, অর্থাৎ মার্ক প্রাইসটা যদি 100 হয় তাহলে 80%-এ বিক্রি করছে, অর্থাৎ সেলিং প্রাইসটা হবে 80। এতটুকু ক্লিয়ার? পরের ডাটা দেখো, কিন্তু এই কন্ডিশনটা হওয়ার জন্য 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি মিনস 100 টাকা জিনিসটার দাম হলে 90 টাকায় বিক্রি করেছে, তবে 10 টাকা ক্ষতি হয়েছে। দেখো, প্রফিট লসের অঙ্কগুলোই মনে রাখবে, লাভ বা ক্ষতি এটা ডিপেন্ড করে কস্ট প্রাইসের ওপর। কোনো কিছু প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট পার্সেন্টেজটা দাঁড়িয়ে আছে টোটালি মার্ক প্রাইসের ওপর, অর্থাৎ যেটা চিহ্নিত মূল্য। আমরা এই ডাটাটাকে একটু ছোট করে নিতে পারি, অর্থাৎ এটা দেখো 20/5-এ 100 আর এটা হচ্ছে 20/4-এ 80। এটা দেখো 10:9। রাইট, এবার রেশিওতে ফিল আপ করো। এখানে আগের নাম্বারটা 4 বসিয়ে দাও আর এখানে 9 দিয়ে ফিল আপ করে দাও। এখন ডাটাগুলো কি এলো? এটা 9/5-এ 45 হলো, এটা দেখো 9/4 অর্থাৎ 36, আর এটা হচ্ছে 10×4 40। কোশ্চেনে বলা হয়েছিল তিনি ধার্য মূল্যের 95%-এ দ্রব্যটা যদি বিক্রয় করে সেক্ষেত্রে শতকরা কত লাভ হবে? ধার্য মূল্যের 95%। দেখো, এটা আমরা সুবিধার্থে একটা করে শূন্য বসিয়ে দিই, আর এর কোনো কাজ নেই। কেন? কারণ এটা হচ্ছে ধার্য মূল্য, এর 95%-এ এখন বিক্রি করবে, অর্থাৎ এখন সেলিং প্রাইস যেটা সেটা নতুন একটা আসবে। তাহলে 450-এর 95% কত সেটা একবার দেখতে হবে। 95% মানে হচ্ছে 95/100। দেখো, এটা হচ্ছে 5×19 করলে হয় 95, আর 5×20 হচ্ছে 100। শূন্য দিয়ে শূন্য কাটো, 45-কে 19 দিয়ে গুণ করবে। দেখো, তুমি যদি 45-কে 20 দিয়ে গুণ করতে, 45-কে যদি 20 দিয়ে গুণ করতে তাহলে নিশ্চয়ই 45 দুগুণে 90 অর্থাৎ 900 হতো। এবার 900 থেকে তুমি একটা 45 বিয়োগ করলে সেটা 19টা 45-এর গুণফল পাবে। তাহলে 900 থেকে একটা 45 যদি বাদ যায় সেটা কত হবে? 855। এই যে 855টা এলো, এটাকে যদি 2 দিয়ে এখন ভাগ করো তাহলে নতুন সেলিং প্রাইসটা আসবে। বলবে হ্যাঁ, তাহলে এটা দেখো 2×4-এ 8 হবে, 2×2-এ 4, 1×5, 2×7-এ 14, 2×5-এ 10, অর্থাৎ 427.5 টাকা। তাহলে কেনা দামটা কত? ওটা তো 400 টাকায় আছে। তাহলে 400 জিনিস তুমি যদি 27.5 টাকায় অতিরিক্ত লাভে বিক্রি করো, 400-তে 100-তে কত? অর্থাৎ 27.5, এটা তুমি প্রফিট করছো 400-র ওপরে, তাহলে 100-ই কত? এটা হচ্ছে পার্সেন্টেজে দুটো শূন্য কেটে দাও, এটার জন্য নিচে একটা শূন্য আসতো। রাইট, এবার 40 দিয়ে 275, দেখো একটু ছোটো করতে পারো, 5×8-এ 40, এটা হবে 5×5-এ 25, আর এটাও হবে 5×5-এ 25, 8 দিয়ে 55। আমরা কমপ্লিট এটা ভাগ করব না, কেন? একবার অপশানগুলো চেক করো। দেখো, 8-এর সাথে 7 গুণ করলে হয় 56, অর্থাৎ 7%-এর নিয়ারেস্ট আনসার হবে। এটা দেখো 55 আছে, 8×7-এ 56 হয়। আমি আর ভাগ করলাম না দশমিক নিয়ে, আমি দেখলাম যে নিয়ারেস্ট 7%-এর কাছে আনসার হবে, কিন্তু এর থেকে একটু কম হবে, তাই তো? তাহলে দেখো 7%-এর নিচে একটাই অপশান আছে যেটা হচ্ছে 6.9%। তাহলে আনসারটা করে এসো 6.9%। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্ন দেখো, মহিমা ধার্য মূল্যের উপর 15% ছাড়ে একটা মোবাইল কিনলো এবং 1600 টাকায় মোবাইলটি বিক্রি করলো। মোবাইলটির ধার্য মূল্য 1500 টাকা হলে লাভের শতকরা হার কত? কোশ্চেনে প্রফিট অফ পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ জানতে চেয়েছে মানে তোমাকে আগে ক্রয় মূল্যটা জানতে হবে, কারণ কেনা দামের থেকে তুমি কত লাভ বা কত ক্ষতি এটা সহজে বুঝতে পারবে। তাহলে মহিমা বলে যে ব্যক্তি, উনি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে কোনো একটা জিনিস কিনছে এবং 1600 টাকায় মোবাইলটা বিক্রি করছে, তাহলে যেটা 1600 টাকা এটা মোবাইলটার বিক্রয় মূল্য দিয়েছে, মোবাইলটির ধার্য মূল্য দিয়েছে 1500 টাকা।
তাহলে দেখো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর একটা হচ্ছে মার্ক প্রাইস। কোশ্চেনে তোমাকে যে ডাটাটা দিয়েছে 1600 টাকায় মোবাইলটি বিক্রি করেছে, আর যেটা ধার্য মূল্য সেটা দিয়েছে 1500 টাকা, অর্থাৎ মার্ক প্রাইসটা দিয়েছে তোমাকে 1500 টাকা। এবার ও কিনেছে কত টাকায়? মহিমা এই প্রোডাক্টটা কিনছে কত টাকায়? 15% ছাড়ে। তাহলে 1500-র 15% ছাড়ে কিনছে, অর্থাৎ 1500 নিশ্চয়ই 85%-এ কিনছে। বলবে হ্যাঁ, কারণ 15% ছাড় মানে পার্সেন্টেজ মানে দুটো শূন্য দিই এখান থেকে কেটে দাও। 15 5 75-এর 5, হাতে থাকবে 7, 8 15 120, আর সাথে হচ্ছে 127, অর্থাৎ 1275 টাকা এটা হচ্ছে মহিমার কেনা দাম, রাইট। কোশ্চেনে দিয়ে রেখেছে 1600 টাকায় এটা নাকি বিক্রি করছে, সেলিং প্রাইস হচ্ছে 1600। তাহলে আমাদের এখন এই ধার্য মূল্যের আর কোনো ক্যালকুলেশন নেই, অর্থাৎ 1275 টাকার একটা প্রোডাক্ট 1600 টাকায় বিক্রি করছে। তাহলে ও লাভ কত টাকা করছে? বলবে নিশ্চয়ই 1600 মাইনাস 1275, এখান থেকে 75 থেকে 25 নিয়ে নাও, তাহলে কত হবে? এটা 1300-তে কনভার্ট হবে। তাহলে আমি 25 আগেই নিলাম, 1300 থেকে 1600 যেতে গেলে আর কত থাকে? 300, আগে 25, অর্থাৎ 325 প্রফিট হচ্ছে 1275-তে। 1275 জানতে চেয়েছে পার্সেন্টেজে কত, মানে 100-ই কত, রাইট। চলো কাটাকাটি করি, 5 দিয়ে নিশ্চয়ই যাবে। তাহলে দেখো এটা 5 25-এ হচ্ছে 125, রাইট, আর এটা হচ্ছে 5 5 25, এটা 5 6 30, 2 5 5 5 25, আবার যাবে 5 5 25, 5 1 5, আর এটা হচ্ছে 5 13 65। তাহলে আমি দেখলাম যে 13 গুণ 100 অর্থাৎ 1300/51। এবার আমরা এই ক্যালকুলেশনগুলোর থেকে কিভাবে টাইমটা সেভ করতে পারি, ভালো করে একটা জিনিস দেখো, ওপরে আছে 13 ইন্টু 100, আর নিচে কত আছে? 51। নিশ্চয়ই এটা পয়েন্ট অ্যান্সার আসবে। তো এক্সামিনে 4টে অপশান দিয়েছে, তার অ্যাপ্লিকেশন কী করে করবে? এটা 51 না ধরে তুমি যদি কিছুক্ষণের জন্য এটাকে 50 ধরে নিতে, এটা 51 না ধরে নাও এটা 50, তাহলে এটা 50 দিয়ে 2 বারে কেটে যেত, মানে 50 2 100। 2 দিয়ে যখনই তুমি 13কে গুণ করতে তোমার আনসারটা আসতো কত? 26%। বলবে একদম ঠিক, কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা ছিল 51, এটা 51 থাকার জন্য নিশ্চয়ই এটা এর থেকে একটু কম হতো, তাহলে এটা যে একটু কম হতো মানে 26%-এর থেকে একটু কম আনসারটা হবে। বলবে হ্যাঁ, তাহলে এখানে দেখো অপশান নাম্বার সি 25.49, তাহলে 25.49% একটাই অপশান ছিল যেটা নিয়ারেস্ট 26%, এবং এটা 26%-এর থেকে পয়েন্ট কিছু পার্সেন্ট কম। তাহলে আমরা উত্তর করব অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? পরের প্রশ্ন, 500 ও 600-র মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যাকে 5 15 12 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে? এই অঙ্কটা লসাগু গসাগুর একটা অঙ্ক। 500 থেকে 600-র মাঝখানে একটা কোনো নাম্বার, যেটা 5 15 12 18 দিয়ে তুমি যখন ভাগ করবে তখন প্রতি ক্ষেত্রে 3 করে অবশিষ্ট থাকবে। অর্থাৎ সেই যে নাম্বারটা, এই নাম্বারটা তোমাকে প্রথমে জানতে হবে, সেটা কিভাবে পাবে? এই যে 5 12 15 18 এদের এলসিএম করতে হবে, মানে লসাগু করতে হবে। তো এইভাবে তো তোমরা করো, পরীক্ষার হলের কী অ্যাপ্রোচ হওয়া দরকার সেটা দেখো। 5 12 18 15, 5 12 18 15, এই যে 4টে নাম্বার দিয়েছে আমরা এদের এলসিএমে যাব। নাম্বারটা যেটা হবে 500 থেকে 600-র মাঝখানে। তো আমরা দেখব 500 থেকে 600-র মাঝখানে যে অপশান 4টে রয়েছে সেগুলো কি সবকটাই 500 থেকে 600-র মাঝখানে? দেখো এখানে প্রত্যেকটা অপশান 500 থেকে 600-র মাঝখানে। তাহলে আমি অপশানগুলো একবার দেখাচ্ছি, তোমরা পরীক্ষার হলে ওই যে কোশ্চেন পেপারে অপশান থাকবে ওর ওপরেই ক্যালকুলেশনটা করো। 543, নেক্সট যেটা আছে 525, 550, আরেকটা আছে 560। এই যে 4টে অপশান দিয়েছে, এই 4টে অপশানের মধ্যে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এই নাম্বারগুলোতে 3 অতিরিক্ত করে আছে। কেন? কারণ 5 12 18 15 দিয়ে যদি ডাইরেক্ট ভাগ যায় তাহলে তো এখানে কোনো রিমাইন্ডার থাকবে না। তাহলে এই যে নাম্বারগুলো অপশানে রয়েছে এগুলো ওই যে ওদের দ্বারা বিভাজ্য নাম্বারটার সাথে 3 অতিরিক্ত যোগ করে আছে, তবে তো প্রত্যেক ক্ষেত্রে 3 রিমাইন্ডার থাকবে। ক্লিয়ার? এবার আমরা এটাকে না ব্যাক ক্যালকুলেশনে যাব, অর্থাৎ যদি আমরা প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করে দিই তাহলে যে নাম্বারগুলো পাবো সেই নাম্বারগুলোর মধ্যে পার্টিকুলার একটা নাম্বার এমন থাকবে
যেটা 5, 12, 18 আর 15 এটা দিয়ে কমপ্লিট ডিভিসেবল, রাইট? তাহলে যদি তুমি 3 বিয়োগ করতে তাহলে এটা 540 হতো। এবার এটার থেকেও 3 বিয়োগ করবে, এটার থেকেও 3 বিয়োগ করবে, এটার থেকেও 3 বিয়োগ করবে, তাই তো? দেখো এক্সামিনার এখানে 15 একটা নাম্বার দিয়েছেন, তুমি কি এটা লক্ষ্য করেছো? 15 নাম্বারটার তুমি যদি গুণিতকগুলো চেক করো সেক্ষেত্রে প্রত্যেকটার লাস্টে হয় 5 না হলে 0 থাকবে। 15কে 15 লাস্টে 5, 15 দুগুণে 30 লাস্টে 0, 3 15 45 লাস্টে 5, 4 15 60 লাস্টে 0। অর্থাৎ 5 লাস্টে থাকলে মনে রাখবে সেক্ষেত্রে তার মাল্টিপল যে নাম্বারগুলো হয় লাস্টে 0 হবে, আইদার সেটা 5 হতে হবে। তাহলে আমরা দেখব যে এগুলোর থেকে যখন 3 করে বিয়োগ দেবো যে নাম্বারটা আসছে, ধরো এখানে যে 540 নাম্বারটা এলো, এই নাম্বারটা তো কমপ্লিট এগুলো দিয়ে ভাগ যাবে। এবার সেটা কোনটা সেটাই আমি চেক করছি। তাহলে এখানে যে লাস্টের ডিজিট এটা কত হলো? 0। আমরা দেখলাম যে শুধু 15 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 0 বা 5 আসতে হবে। দেখো এটা 3 5 অর্থাৎ 2 আসবে, এটা আনসার হতো, বলবে না। এটা দেখো 3 7, এটা হবে না। এটাও দেখো 3 7, তাহলে ইউনিট প্লেসে 0 বা 5 একটাতেই আসছে, সেটা হচ্ছে এটা। তাহলে আনসার হবে 540 না, ওর সাথে 3 অ্যাড করে 543, যেটা অপশান নাম্বার 1-তেই ছিল। যদি 5 দিয়ে না হতো সেক্ষেত্রে আমি 18 যে নাম্বারটা দিয়েছে, এগুলো তো পরীক্ষাতে থাকবেই। কেন 18 দেবে? কারণ 18-র মধ্যে 9 আছে, 3 আছে, ওই যে ডিভিসিবিলিটি বলে একটা চ্যাপ্টার থাকে না যেখানে বিভাজ্যতা, তো ওর অ্যাপ্লিকেশন তুমি প্রত্যেক জায়গাতেই করতে পারবে যদি তোমার এই জিনিসগুলো জানা থাকে, আদারওয়াইজ তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 620 টাকা এ বি সি এর মধ্যে 1/2 1/3 1/5 এই রেশিওতে ভাগ করেছে, বি কত টাকা পাবে? হালকা একটা কোশ্চেন। এই যে রেশিওতে যেগুলো ফ্র্যাকশানে রয়েছে, এই ফ্র্যাকশানটাকে একটা পূর্ণ নাম্বারে কনভার্ট করে নাও, অঙ্ক শেষ। 1/2, 1/3 আর 1/5, 1/2, 1/3 আর 1/5, এই তো 3টে নাম্বার দিয়েছে। 2, 3 আর 5 এদের দ্বারা একটা কমন মাল্টিপল নাম্বার খোঁজো, অর্থাৎ এদের এলসিএম মানে লসাগু। 2, 3, 5-এর লসাগু কত হবে? যেটা হবে 30। আমরা প্রত্যেকটাকে যদি 30 দিয়ে গুণ করে দিই তাহলে এক্ষেত্রে কী হতো? রেজাল্ট দিত 2 15 30, 15 1 15। এটা 3 10 30, 10 গুণ 1 করলে 10। এটা 5 6 30, 6 1 6, অর্থাৎ 15 10 আর 6। এই নাম্বারটাকে তুমি যদি রেশিওতে নাও এর থেকে আর ছোটো কিন্তু কনভার্ট হবে না। তাহলে এটা হচ্ছে শেয়ার অফ এ, এটা হচ্ছে শেয়ার অফ বি, আর এটা হচ্ছে শেয়ার অফ সি। এবার কোশ্চেনের ফার্স্ট ডাটাটা দেখো, 620 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করেছে। আমি দেখছি রেশিওতে এ বি সিকে যদি যোগ করি তাহলে 15 আর 6 21 আর 10 31, টোটাল 31 ইউনিট, যেটাকে এক্সামিনার টাকাতে বলছেন 620 টাকা। তাহলে বোথ আর ইকুয়াল, বলবে হ্যাঁ। এখান থেকে 1 ইউনিটের ভ্যালুটা যদি চেক করো, 31 2 62 আর একটা 0, অর্থাৎ 1-এর ভ্যালুটা হচ্ছে 20 টাকা। কোশ্চেনে জানতে কি চেয়েছে যে শেয়ার অফ বি মানে বি এর কত টাকা। দেখো বি রেশিওটা হচ্ছে 10, তাহলে 1-এর ভ্যালু যদি 20 হয়, 10-এর ভ্যালু নিশ্চয়ই একটা 0 অতিরিক্ত হবে, অর্থাৎ 200 টাকা। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে 200 টাকা। পরের প্রশ্ন দেখো, দুটো সংখ্যার অনুপাত 3:5। যদি প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 12:23। ছোট সংখ্যাটা কত? কিভাবে করবে? ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করি। দেখো দুটো সংখ্যার অনুপাত দিয়েছে 3:5, তাহলে একটা নাম্বার হচ্ছে 3 আর একটা নাম্বার হচ্ছে 5, কোনো এক্স ধরবো না, ডাইরেক্ট ক্রস প্রোডাক্টে সলভ করব। প্রত্যেকটা নাম্বার থেকে যখন 9 বিয়োগ করা হবে তখন নতুন যে অনুপাতটা আসছে সেটা হচ্ছে 12:23। 12:23 এটা কখন? যখন উভয় নাম্বার থেকে তুমি 9 বিয়োগ করছো, অর্থাৎ এটার থেকেও 9 বিয়োগ করবে আর এখান থেকেও 9 বিয়োগ করবে। এবার ভালো করে দেখো, আমরা ডাইরেক্ট এই কোণাকোণি গুণ করব। কোণাকোণি গুণ করলে কিভাবে হবে? 12 গুণ 5 করলে কত হবে? বলবে 60। আর 3 গুণ 23 করলে কত হয়? বলবে 69। এই যে বড় নাম্বারটা 69 আর ছোট নাম্বারটা 60, বড় থেকে ছোটটাকে বিয়োগ করো, কত আসবে? বলবে 9। এলো, এটাকে লেখো, ইকুয়াল টু দাও। এগেন 12-র সাথে 9কে গুণ হবে আর 23-এর সাথেও 9কে গুণ হবে, দেন বড় থেকে ছোটটা বিয়োগ করে এখানে লিখে ইকুয়াল করে দেবো।
মনে রাখবে যখন বেস সেম, অর্থাৎ এখানেও নয় এখানেও নয়, তখন এদের মধ্যেই বিয়োগ নিয়ে নাও। দেন বিয়োগফল যেটা আসবে যে কোনো একটা 9-এর সাথে গুণ করো। তাহলে 12 থেকে 23-এর বিয়োগ, এখানেও আমরা কি করব, ওই বড় থেকে ছোটটাকে বিয়োগ করব, মানে 23 থেকে 12 বিয়োগ করব, কত হবে 11। 11 দিয়ে যে কোনো একটা 9কে গুণ করো, 11 9 99, তাহলে 9 ইকুয়াল টু 99। তাহলে একের ভ্যালুটা কত হতো, বলবেন 9 গুণ 11 করলে হয় 99, মানে 11। জানতে কি চেয়েছে, ছোট সংখ্যাটা কত। এখানে মনে রাখবে রেশিওতে যেটা ফার্স্টের ডাটা থাকে এটা হচ্ছে মেন ডাটা, আর এটা হচ্ছে এফেক্টিভ ডাটা, তাই না? ওই যে বললো উভয় নাম্বার থেকে 9 বিয়োগ করলে, তাহলে যা কিছু অ্যাপ্লাই হবে এই ডাটাটার উপর হবে। এবার বড় নাম্বারটা হচ্ছে 5, ছোট নাম্বারটা হচ্ছে 3 রেশিওতে। ওরা জানতে চেয়েছে এখানে ছোট সংখ্যাটা কত, তো ছোট সংখ্যাটা কত 3। তাহলে একের ভ্যালু যদি 11 হয় 3-এর ভ্যালু কত, এটাই ছিল তোমার প্রশ্ন। কত হবে, 1কে 3 করতে গেলে 3 দিয়ে গুণ করবে, তাহলে 11কেও 3 দিয়ে গুণ করে বলবে 3 গুণ 11 অর্থাৎ 33। এইটা হবে উত্তর, যেটা দেখো অপশান নাম্বার বিতে রয়েছে। বুঝতে পারলে? তাহলে ক্রস প্রোডাক্টে অঙ্কগুলো যখন পরীক্ষায় পাবে তুমি প্র্যাকটিস করলে তোমার এটা ওরেলি চলে আসবে। কারণ 23 3 69 আর 5 12 60 মানে 9, আর এটার গ্যাপ 11 9 99, 9 99 হলে 1 11, ছোট সংখ্যাটা হবে 33, জাস্ট 5 সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, কোনো শ্রেণীর 55 জন 60 জন 45 জন ছাত্রের যেটা গড় নাম্বার 50 55 আর 60, তিনটি শ্রেণীর সমস্ত ছাত্রের গড় নাম্বার কত, মানে প্রত্যেকটা আলাদা আলাদা দিয়েছে। এবার টোটাল যেটা গড় মানে তিনটে মিলিয়ে সেটা জানতে চেয়েছে। তাহলে এই যে 55 60 আর 45, 55 60 আর 45, আর গড় দিয়েছে 50 55 60, অর্থাৎ এর জন্য হচ্ছে 50, এর জন্য হচ্ছে 55, আর এর জন্য হচ্ছে 60, 50 55 60। এবার এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে এভারেজ। এবার তোমরা কি করবে, এইটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, আর এটাও গুণ করবে, তাই তো? গুণ করার পর তিনটে নাম্বারকে যোগ করবে, আলটিমেট 55 প্লাস 60 প্লাস 45 করে ভাগ করবে। এত সময় কোথায়? তাহলে পরীক্ষাতে কিভাবে করবে দেখো, এটা আমরা জেএসএম মেথড অ্যাপ্লাই করব। জেনকম মেথড কিভাবে অ্যাপ্লাই হবে দেখো, এখান থেকে আমরা প্রত্যেকটাতে না কমন নাম্বারটা টানবো, এভারেজে কমন নাম্বার। এভারেজ মানে কি, সবার মধ্যে ইকুয়ালি থাকবে। এখানে যে নাম্বারগুলো রয়েছে 55 60 আর 45, এটাকে রেশিওতে কনভার্ট করতে পারলে সব থেকে তোমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। দেখো প্রত্যেকটা কিন্তু 5 দিয়ে যাচ্ছে, আমি এখানে লিখলাম 11, এটা কত হতো বলবে 5 12 60, এখানে লিখলাম 12, আর এটা হবে 5 9 45, এর থেকে তো আর ছোটো হবে না, রাইট? এখন যেটা কনভার্ট হলো, 11টা নাম্বারের এভারেজ 50, 12টা নাম্বারের এভারেজ 55, আর 9টা নাম্বারের এভারেজ হচ্ছে 60। তাহলে টোটাল এভারেজটা কত, কীভাবে অ্যাপ্লাই হবে দেখো, এখানে এভারেজ 50, এখানে 55, আর এখানে 60। আমরা প্রত্যেকটা থেকে মিনিমাম যেটা এভারেজ রয়েছে তিনজনের মধ্যে হাইয়েস্ট, সেটাকে প্রথমে নিয়ে নেব, অর্থাৎ কমন নেব। কীভাবে দেখো, এখানে যে 50 নাম্বারটা এটা হচ্ছে সব থেকে ছোটো, এটা যদি সব থেকে ছোটো হয় তাহলে এটাই হচ্ছে তিনজনের মধ্যে ম্যাক্সিমাম কমন নাম্বার, তাই তো? তাহলে আমি যদি এখান থেকে 50 নিয়ে নিই তাহলে এখানে কত থাকবে, বলবে অনলি 5 থাকবে, কারণ আমি 50 নিয়ে নিয়েছি। এখানে তাহলে কত থাকবে, বলবে অনলি 10 থাকবে, কারণ আমি সবার মধ্যে থেকে 50 নাম্বারটাকে বের করে নিয়েছি। বুঝতে পারলে? এবারে এই যে 5 অতিরিক্ত, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে 12টা নাম্বারের গড় হচ্ছে 5, তাহলে সমষ্টি কত, 12 গুণ 5 অর্থাৎ 60। কিন্তু এভারেজ মানে হচ্ছে সবার মধ্যে ইকুয়ালি ডিভাইড করা, তাহলে এখানে 11 12 আর 9 তিনটে যোগ করে এই নাম্বারটাকে ভাগ করতে হবে। 11 আর 9 কত হয় 20, 20কে 12 দিয়ে যোগ করলে কত হবে 32, অর্থাৎ এটা কত হলো 32, রাইট? এবার এটাই আসো, 9টা নাম্বারের গড় যদি 10 হয়, টোটাল কত 9 গুণ 10 অর্থাৎ 90, এখানে লেখো 90।
এটা ইকুয়ালিভাবে ডিভাইড হবে, অর্থাৎ সেম 32 জনের মধ্যেই ডিভাইড হবে, এটা হচ্ছে 32। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কাছে অলরেডি আগে 50 তিনজনের মধ্যে থেকে পেয়ে গেছি, কমন এভারেজ এটা। এখান থেকে কত আসতো, এটা ভাগ করতে হবে। আমরা ভাগটা অ্যাপ্রক্স ভ্যালু ধরে করব। পরীক্ষাতে অ্যাপ্রক্স ভ্যালু যদি ইউজ করতে পারো, ক্যালকুলেশন থেকে অনেকটা সেভ পাবে, আর অপশান আছে তোমাকে হেল্প করবে। এইটাকে 32 না ধরে তুমি যদি 30 ধরতে তাহলে এটা হতো 2, আর এটাকে 32 না ধরে এটাকে যদি 30 ধরতে তাহলে এটা হতো 3, তাই তো? তাহলে টোটাল এখান থেকে বেরোলো 2 আর এখান থেকে বেরোবে 3, দুটো অ্যাড করলে হবে 5। এই 50-এর সাথে 5 অতিরিক্ত আরও যোগ হবে, মানে উত্তরটা কত হবে 55। কিন্তু 55 তো আনসার হবে না, কেন? কারণ আমি এখানে নাম্বারগুলোকে একটু কমিয়ে দিয়েছি, তাই তো? আমি নাম্বারটাকে কমিয়ে দিয়েছি, তাহলে অ্যান্সার যেটা আসতো সেটা 55 থেকে একটু কম আসতো। একটু কম মানে কি, একদম যেটা কাছে অপশান থাকবে সেটা কিন্তু হবে না। কেন বলো তো? কারণ এটা কত ছিল, এটা ছিল 32, এটাও ছিল 32। 32 দিয়ে ভাগ করলে এটা কমে যেত, এটা 32 দিয়ে ভাগ করলে এটাও কমে যেত। সুতরাং এর থেকে একদম যেটা ছোট নাম্বার সেটা কিন্তু হবে না। যদি তার থেকে একটু ছোট নাম্বারটা এক্সামিনে দিয়ে রেখেছে তো সেটা উত্তর হয়ে যাবে। চেক করো অপশানটা। দেখো 55 নিয়ারেস্ট যে নাম্বারটা রয়েছে, একটা রয়েছে 54.92। 54.92 এটা তো এর একদম নিয়ারেস্ট নাম্বার, তাহলে এটা কি উত্তর হবে? বলবে না, 54.92 এটা কিন্তু আনসার হবে না, কারণ এর থেকে আরেকটু কম হবে, তবে কিন্তু এটা স্যাটিসফাই হবে। তাহলে নেক্সট যে অপশানটা রয়েছে 54.68, ইয়েস এটা কিন্তু হবে 54.68, তাই না? এটা দেখো 55 থেকে একটু কম, তাহলে আনসার করে এসো 54.68। তো অঙ্কগুলোতে কিভাবে টাইম সেভ করবে তার জন্য তোমাকে অ্যাপ্রক্স ভ্যালুর একটু ক্যালকুলেশনটা জানতে হবে, এটা তোমার অপশান অনেক হেল্প করে দেবে। চলো পরের কোশ্চেন থাকো। এক ব্যক্তি কোনাকুনিভাবে একটি বর্গক্ষেত্রাকার মাঠ হাঁটছেন, তাহলে ওই ব্যক্তি আনুমানিক কত শতাংশ কম দূরত্ব অতিক্রম করছে বর্গক্ষেত্রের ধার ঘেঁষে চলাচ্ছে? মানে কি, কোশ্চেনটা অনেক হয়তো দেখেই বুঝতে পারবে না যে এটা কী জানতে চেয়েছে। এখানে √2 এর মান যেটা সেটা দেওয়া রয়েছে 1.4। দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্র মানে যার 4টে বাহুই সমান। আমি যদি বর্গক্ষেত্রটা ড্র করি, ধরে নাও এটা হচ্ছে সেই বর্গক্ষেত্রটা। এবার বর্গক্ষেত্রের মনে রাখবে, যদি তোমাকে বলে বাহু দিয়ে জানতে চাই যে ক্ষেত্রফল কত, তখন মনে রাখবে এরিয়ার ক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে এ স্কোয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? এ হচ্ছে যেটা হচ্ছে সাইড, অর্থাৎ এইগুলো, এই যে 4টে সাইড রয়েছে, এই প্রত্যেকটা সাইড ইকুয়াল, তাহলে এ হচ্ছে বাহু, তাহলে বাহু স্কোয়ার করলে তুমি ক্ষেত্রফল পাবে। তাহলে কর্ণ কি করে পাবে? কর্ণটা কি করে পাবে? কর্ণটা মনে রাখবে, বাহুর সাথে √2কে তুমি গুণ করে দেবে, বাহু √2। এবার বাহুটাকে তুমি যদি এ ধরো, এ √2 যেটা ফর্মুলায় লেখা থাকে। এবার তোমাকে যদি কর্ণটা দেওয়া থাকে, দেন জানতে চাই যে বাহুটা কত, কর্ণটা দিয়ে তোমাকে বাহুটা জানতে চাইলো যে বাহুটা কত, তখন কি করবে? মনে রাখবে কর্ণর মান থেকে বাহুর মানে আসতে গেলে জাস্ট √2টাকে তুলে দেবে, √2টাকে তুলে দেবে, যেটা থাকবে সেটাই হবে বাহু। ধরো 3√2 এটা হচ্ছে কর্ণের মান, 3√2 এটা যদি বলে কর্ণের মান, তাহলে তুমি বলো যে বাহুটা কত হবে। কি বললাম? বাহুতে যখন আসবো √2টাকে তুলে দেবো, মানে বাহুটা হবে 3। এবার রইল পেরিমিটার, মানে যেটা হচ্ছে পরিসীমা। দেখো পরিসীমা মানে হচ্ছে চারদিকটা ঘুরলেই হচ্ছে পরিসীমা। তাহলে এখানে বাহু যদি ইকুয়াল হয় আর যদি চারদিকটা ঘুরো, মানে 4a যেটা ফর্মুলায় লেখা থাকে, এ মানে বাহু, বাহুটা যত হবে তাকে 4 দিয়ে গুণ করলে কিন্তু তুমি পরিসীমাটা পেয়ে যাবে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের মেন ফান্ডা, এর ওপরে অঙ্কগুলো দাঁড়িয়ে আছে। এবার দেখো কোশ্চেনে দিয়েছে যে একটা ব্যক্তি কোনাকুনিভাবে একটা বর্গক্ষেত্রাকার মাঠ হাঁটছেন। কোনাকুনি মানে কি? কর্ণ বরাবর। তাহলে ধরো এই কোণ থেকে এই কোণে ও আসছে। এবার যখন কোনাকুনিভাবে আসছে তখন ওই ব্যক্তি আনুমানিক কত শতাংশ কম দূরত্ব অতিক্রম করছেন বর্গক্ষেত্রের ধার ঘেঁষে চলাচ্ছে। ধারটা মানে কি বোঝা চাইছে? ধার মানে হচ্ছে এই এইগুলোকে সাইড মানে ধার বলছে, রাইট? দেখো আমাদের এখানে একটা মান দেওয়া রয়েছে √2, যেটা রয়েছে 1.4 অ্যাপ্রক্স ভ্যালু। তাহলে √2 মানে কোনটা? নিশ্চয়ই কর্ণের মানটা। তাহলে কর্ণের মানটা যদি √2 হয়, বাহুটা কত হবে? বলবে কিছু একটা এর সাথে গুণ হয়ে আছে, তবে এটা √2 হয়েছে। আমি যদি বলি 1 × √2 করলে কত হয়? বলবে √2ই তো হয়।
তাহলে রুট টুটাকে যদি বাদ দিই কী পাবো, এই যে বাহু পাবো। তাহলে বাহুটা কত হবে, বলবে 1। বর্গক্ষেত্রের একটা বাহু যদি 1 হয় তাহলে প্রত্যেকটা বাহুই কত করে, 1 করে। তাই তো ওরা জানতে চেয়েছিল যে তুমি যদি কর্ণ বরাবর না এসে ধার বরাবর আসতে, তাহলে এই ধরো একটা লোক, এই লোকটা যদি এই বরাবর আসতো তাহলে ও অ্যাকচুয়ালি রুট টু দূরত্ব অতিক্রম করতো, যার মান 1.4 অ্যাজ পার কোশ্চেন দেওয়া আছে। কিন্তু এখন লোকটাকে বলছে যদি এইভাবে আসতো, এবার এইভাবে আসতে গেলে ওকে এখানে আসতে গেলে টোটাল দুবার সাইডটা কিন্তু পেরোতে হবে, এই একবার এই একবার, তবে তো এখানে আসবে। বুঝতে পারলে? তাহলে দুবার এলে অ্যাকচুয়ালি ওকে কত আসতে হতো, 2। তাহলে ও যদি সাইড দিয়ে আসতো ওকে 2 আসতে হতো, কিন্তু ও যদি কর্ণ বরাবর আসে তাহলে রুট টু এর মান কত, 1.4। বলেছে কতটা কম দূরত্ব অতিক্রম করলো। দেখো এই পয়েন্টটা তুলে তুমি এখানে একটা শূন্য দিয়ে দাও, রেশিওতে একটু ছোট করে নাও। 2 10 20 আর এটা হচ্ছে 2 7 14। তাহলে 10-এর জায়গায় ও এসেছে 7, কত কম এসেছে, বলবে 3। 3 যে কম এলো কতর মধ্যে, বলবে 10-এর মধ্যে। পার্সেন্টেজে কত, শতাংশে। 1/10 মানে যদি 10% হয় তাহলে 3/10 মানে 30%। বুঝতে পারলে, ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন দেখো, 0.83 তার হোল কিউব মাইনাস 0.1 তার হোল কিউব ডিভাইড বাই 0.83 তার হোল স্কোয়ার প্লাস 0.083 প্লাস 0.1 তার হোল স্কোয়ার এর যে সরলতম মান সেটা কত হবে। তো এটার জন্য একটা ফর্মুলা তোমাকে জানতে হবে, আমি এই অঙ্ক আগেও করিয়েছি। কিভাবে করবে দেখো, 0.83 তার হোল কিউব, 0.83 তার হোল কিউব মাইনাস 0.1 তার হোল কিউব। এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারগুলো দেখো নিচে রয়েছে, তাই না, নিচে এই নাম্বারগুলো রয়েছে। তাহলে আমরা এই নাম্বারটাকে এ অ্যাসাম করি আর এটাকে বি অ্যাসাম করি। তাহলে এখন কি হলো, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের দুটো ফর্মুলা হয়, আমরা এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। এবার নিচে যে মানটা আছে সেটা দেখো, এ স্কোয়ার মানে 0.83কে এ যদি ধরো তাহলে এ গুণে তবেই হয় এ স্কোয়ার, প্লাস এ ইন্টু বি অর্থাৎ 0.83 ইন্টু 0.1কে গুণ করলে 0.083 হয়ে যাবে। তাহলে ওটা হচ্ছে এ ইন্টু বি প্লাস 0.1-এর মানটাকে ধরেছি আমি বি প্লাস বি স্কোয়ার। তাহলে নিচে আসতো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বলবে হ্যাঁ এটা আসতো। দেখো তো এই দুটো ডাটা সেম, বলবে হ্যাঁ। তাহলে এটা কি হবে, কেটে যাবে। তাহলে আনসারটা হবে এ মাইনাস বি, তাই তো। এ কোনটা 0.83, বি কোনটা 0.1। তাহলে আনসারটা হবে 0.83 আর এখানে হচ্ছে 0.1, পয়েন্টের তলে পয়েন্টটা দিও। এবারে বিয়োগ করে দাও, এটা 3 আর এটা হচ্ছে 7 মানে 0.73, এটি উত্তর হবে। এবার পরীক্ষাতে এই অঙ্কগুলো পাওয়া মাত্র তুমি এটার জন্য জাস্ট 2-3 সেকেন্ডই টাইম দিও, এর বেশি দিও না। কিভাবে করবে, তুমি প্যাটার্নটা দেখেই বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ক্রিয়েট হয়েছিল। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, এই যে ক্যালকুলেশন করে কাটাকাটি হলো দেন এটা ওপরে থাকলো তাই এটা আনসার হলো, কিন্তু এটাকেই যদি এক্সামিনার রিভার্স করে দেন সেক্ষেত্রে এই ডাটাটা কেটে যেত ঠিকই, কিন্তু এটা কিন্তু নিচে আসতো, তখন আনসারটা 1/, হতো। তাহলে শুধু তোমাকে লক্ষ্য রাখতে হবে যে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন ভ্যালুতে আসতে চাইছে নাকি ডাইরেক্ট আনসারটা হতে চাইছে। যদি এটা বুঝতে পারো তখন মাইনাসের ফর্মুলা হলে ডাইরেক্ট মাইনাস করবে, প্লাসের ফর্মুলা হলে ডাইরেক্ট প্লাস করে দেবে, দেন গেট ইউর আনসার। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, এ ও বি নল একটা বালতিকে যথাক্রমে 12 মিনিটে আর 15 মিনিটে পূর্ণ করে। যদি দুটি নলই একসাথে খুলে দিয়ে 3 মিনিট পর এ নলটা বন্ধ করে দেওয়া হয় তবে বি নলটি কতক্ষণে বালতিটিকে পূর্ণ করতে পারবে। কিভাবে করবে, এখানে দুটো পাইপ আছে, একটা এ পাইপ আর একটা বি পাইপ। একটা বালতি পূর্ণ করছে 12 মিনিট আর 15 মিনিট। এই যে যথাক্রম মানে কি, সিকোয়েন্স ওয়াইজ, অর্থাৎ প্রথমের জন্য প্রথমেরটা, সেকেন্ডের জন্য সেকেন্ডেরটা।
অর্থাৎ এর জন্য 12 মিনিট, বি এর জন্য 15 মিনিট। তাহলে আমরা এখানে টোটাল ওয়ার্কটা প্রথমে একটু চেক করে নিই। একটা পাইপ এ, আরেকটা পাইপ হচ্ছে বি, তাহলে এখানে দুটো ট্যাপ রয়েছে। এ পাইপটা 12 মিনিটে আর বি পাইপটা 15 মিনিটে একটা বালতি ফিল আপ করছে। যে বালতিটা পূর্ণ করছে সেই বালতিটায় জল ক্যাপাসিটি কত এটা চেক করার জন্য আমরা এদের এলসিএম নেব। 12 আর 15 লসাগু, মানে কি এদের ন্যূনতম এমন একটা নাম্বার যেটা দিয়ে দুটোই কমপ্লিট ভাগ যাবে, যেটা হচ্ছে 60। তাহলে এফিসিয়েন্সি চেক করব। এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, মানে ক্ষমতা। 12 5 60, 15 4 60। তাহলে এটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক, আর এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, মানে পার মিনিটে কাজ করার ক্যাপাসিটি। কারণ এখানে মিনিটে দিয়েছে 12 মিনিট আর 15 মিনিট। তাহলে পার মিনিটে এ 5 ইউনিট কাজ করবে আর বি 4 ইউনিট কাজ করবে। এবার আমরা এখান থেকে চেক করব যে ওরা দুজন একসাথে যখন কাজটা করেছে রিমাইন্ডার কাজ কত ছিল। কোশ্চেনে দিয়েছে দুজনেই একসাথে খুলে দেওয়া হয়েছিল, 3 মিনিট পর এ নলটাকে বন্ধ করেছে। তাহলে 3 মিনিট চলেছে, তো তারপরে তো এই নলটা বন্ধ করেছে। তাহলে 3 মিনিটে এ আর বি যদি একসাথে চালু থাকতো সেক্ষেত্রে 5 আর 4 যোগ হলে 9 ইউনিট পার মিনিটে কাজ হতো। তাহলে 3 মিনিট যে খোলা ছিল 3 × 9 অর্থাৎ 27 ইউনিট কাজ খতম হয়ে গেছে। বলবে হ্যাঁ, কিন্তু কাজ তো হচ্ছে টোটাল 60। তাহলে এই 60 থেকে তুমি যদি 27 বিয়োগ করো, বাকি যে কাজটা নিশ্চয়ই সেটা 33 ইউনিট কাজ, যেটা এখনও ডিউ আছে, মানে এটা হচ্ছে বাকি কাজ। কোশ্চেনে জানতে চেয়েছে যে এখন যদি এ নলটা বন্ধ করো তাহলে এই যে বি নলটা রয়েছে এ কতক্ষণ পর বালতিটাকে পূর্ণ করবে। এবার এ নলের কাজ শেষ, ওকে বন্ধ করে দেওয়া হলো, কাজ আছে 33, যেটা এখন কমপ্লিট করবে 4। বি বলছে আমি তো পার মিনিটে 4 করে জল ভরতে পারি, আমাকে দেওয়া হয়েছে 33 ইউনিট জল ভরতে, তাহলে আমি কত টাইম নেব? বলবে 33কে 4 দিয়ে ভাগ করব। দেখো পুরো ভাগটা করো না, কেন? কারণ 4 8টে হবে 32, এখানে একটু স্টপ হয়ে যাও। কেন? একবার অপশান চেক করো। অপশানে দেখো দুটো অপশান আছে, একটা 8 মিনিট 15 আর একটা 8 মিনিট 12 সেকেন্ড। তাহলে আরেকটা ঘর করো, 4 8টে 32-এর পর এটা 1 আর এটা নিচে 4, সেকেন্ডে কনভার্ট করবে মিনিটকে, তাহলে 60 দিয়ে গুণ করো, 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 4 15 60 অর্থাৎ 8 মিনিট 15 সেকেন্ড, এটা উত্তর হবে, যেটা দেখো অপশান নাম্বার সিতে রয়েছে। বোঝা গেছে? প্রথম 19টা স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? দেখো বিজোড় যখন বলবে তখন যেটা থাকবে সেটাই আনসার হবে, কিন্তু জোড় থাকলে -1 হবে। বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে ফর্মুলাগুলো, যদি তোমার মনে থাকে তাহলে এটা দেখা মাত্র আনসার হবে, আদারওয়াইজ তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই তো? তাহলে বিজোড় থাকলে কি করবে? যেটা থাকবে সেটাই আনসার। তাহলে এই প্রশ্নটার উত্তর কত হবে? যেটা রয়েছে 19টি স্বাভাবিক সংখ্যা, তাহলে আনসার করে আসো 19। এটাই যদি জোড় বলতো ইভেন নাম্বার তখন এটা -1 অর্থাৎ উত্তর হতো 18। ব্যাস, তাহলে এটার আনসার হবে 19। পরের প্রশ্ন দেখো, কিছু টাকাকে 2 ভাগে ভাগ করা হলো, একটার 6 গুণের সাথে অন্যটার 15 গুণ যোগ করা হলে মোটের উপর 8 গুণ সুদ হলে অংশগুলির অনুপাত কত? অ্যালিগেশন করো। 6 গুণ 15 গুণ আর 8 গুণ, এই যে মোট বলেছে না, যেটাকে আমরা মিক্সচার অর্থাৎ এটাকে আমরা লিঙ্ক আপ করবো মাঝখানে দিয়ে। তাহলে একটা বলেছে 6 গুণ, আরেকটা বলেছে 15 গুণ, দেন মোটের ওপর এই যে যেটা হচ্ছে মিক্সচার মানে মিশ্রণ, তাই না? এটাকে মাঝখানে লেখো। তাহলে এক সাইডে লেখো 6, এক সাইডে লেখো 15, আরেক সাইডে লেখো যেটা দিয়েছে মোট অর্থাৎ 8 গুণ। ব্যাস, কোনাকুনি বিয়োগ করো, উত্তর পেয়ে যাবে। 8 আর 7 15, আর এটা হচ্ছে 6 আর 2 8। এই যে বিয়োগগুলো করছি বারবার বলছি, মনে রাখবে অ্যালিগেশনে নেগেটিভ ডাটা আসবে না। মানে কি, তুমি 8 থেকে 15 বিয়োগ করলে কত হবে? -7। কিন্তু তাহলে এটা শুধু 7 কেন হলো? কারণ বড় থেকে ছোটরে বিয়োগ করতে হচ্ছে। এখানে যেমন 8 থেকে 6 বিয়োগ করছি, এটা বিয়োগ মানে এমন না যে আমি এখান থেকে এটা করব এখান থেকে এটা করব না, দুটো নাম্বারের মধ্যে বিয়োগ যখন হবে বড় থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর তোমার যদি নাম্বারটা রেশিওতে আসছে তাই রেশিওতে কনভার্ট করবে অর্থাৎ ছোট ভ্যালুতে, আদারওয়াইজ যদি কাটাকাটি না যায় সেটাই কিন্তু উত্তর হবে। তাহলে 7 আর 2 দুটোই কি নাম্বার? প্রাইম নাম্বার। 2 হচ্ছে সব দিকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে আনসারটা করে এসো 7:2, দিস ইজ দ্য আনসার।
এবার অ্যালিগেশনটা কখন ঠিক হচ্ছে কি করে বুঝবে? এই যে মাঝে যে নাম্বারটা রয়েছে, এই মাঝের নাম্বারটা দেখো এমন একটা নাম্বার, এদের দুজনের একটা মাঝামাঝি নাম্বার। মানে কি, দেখো 6-এর থেকে একটু বেশি নাম্বারটা, 15 থেকে আবার একটু কম নাম্বারটা, তাহলে এদের মাঝামাঝি একটা নাম্বার, তাই তো একে মাঝে রেখে আমরা বিয়োগ করলাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। একটা পরীক্ষায় 120 জন ছাত্রের গড় নাম্বার 35, যদি পাস করা ছাত্রদের গড় নাম্বার 39 আর ফেল করা ছাত্রদের গড় নাম্বার 15, তবে কতজন ছাত্র পরীক্ষায় পাস করেছে? কিভাবে অঙ্কগুলো করবে? অ্যালিগেশন করি। দেখো একটা ক্যান্ডিডেট হচ্ছে পাস ক্যান্ডিডেট, আর একটা হচ্ছে তোমার ফেল ক্যান্ডিডেট। তাহলে আমি পাসের জন্য পি লিখবো, আর একদিকে লিখবো ফেল অর্থাৎ এফ। কোশ্চেনে দেখো 120 জন ছাত্রের গড় নাম্বারই হচ্ছে 35, অর্থাৎ এখানে পাস ফেল দুটো ইনক্লুড আছে। অনলি পাস এদের গড় নাম্বার দিয়েছে 39, তাহলে অনলি পাস যেটা হচ্ছে 39 লিখলাম পাসের নিচে। আর ফেল যারা করেছে তাদের এভারেজ দিয়েছে 15, এটা হচ্ছে 15 লিখেছি। এবার পাস ফেল মিলিয়ে তো 120টা ছাত্র, যাদের এভারেজ নাম্বার দিয়েছে কত? 35। এটাকে কোথায় লিখবে? মাঝখানে। একটু আগেই বললাম অ্যালিগেশনটা ঠিক হচ্ছে কি করে বুঝবে? 39-এর থেকে 35 ছোট, আবার 15 থেকে 35 বড়, তাহলে অ্যালিগেশন রাইট। এবার বিয়োগ করো। বিয়োগটা কিভাবে করবে? বড় থেকে ছোটটা বিয়োগ করো। 35 থেকে 15 বিয়োগ করলে কত হয়? বলবে 20 হয়। আর এটা 39 থেকে 35 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে 20:4, এটাকে ছোট করা যাবে? বলবে একদম। তাহলে কাটো, 4×5 20 আর 4×1 4। অর্থাৎ পাস করা ক্যান্ডিডেট রেশিওতে এলো 5, ফেল করা ক্যান্ডিডেট রেশিওতে এলো 1। তাহলে পাস আর ফেল দুটোকে অ্যাড করলে কত হবে? বলবে 5 + 1 অর্থাৎ 6 ইউনিটে কনভার্ট হবে। কিন্তু কোশ্চেনে এক্সামিনার এটাকেই বলছে 120 জন। তাহলে যেটা ইউনিটে 6 বা রেশিওতে 6, এটাকে এক্সামিনার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট রিপ্রেজেন্ট করছেন 120 জনে। তাহলে একের ভ্যালুটা কত হবে গো? বলবে 6×2=12 আর একটা শূন্য, মানে 20 জন। তাহলে জানতে কি চেয়েছে? বলেছেন কতজন ছাত্র পরীক্ষায় পাস করেছে। পাসের রেঞ্জে কত রয়েছে? 5 রয়েছে। তাহলে একের ভ্যালু যদি 20 হয়, তোমাকে 5-এর ভ্যালুটা কত এটাই জানতে চেয়েছিল। তাহলে 1 থেকে 5-এ আসবে, মাল্টিপ্লাই বাই 5। তাহলে 20কেও 5 দিয়ে গুণ করে বলবে 5 × 20, অর্থাৎ 100 জন স্টুডেন্ট এমন ছিল যারা পরীক্ষাতে পাস করেছিল। তাহলে উত্তর কত হবে? 100। যদি বলতো ফেল কতজন করেছে, টোটাল তো 120, 100 জন পাস করলে 20 জন ফেল করবে, বা ফেলের যেটা রেশিও সেটা হচ্ছে 1, আর 1-এর মানটাই কত ছিল? 20, তখন ডাইরেক্ট উত্তর হতো কত? 20। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18, 24 দিয়ে ভাগ করলে 9, 15 আর 21 ভাগশেষ থাকবে? এই রকমই একটা অঙ্ক প্রথম দিকে ছিল। তাহলে অঙ্কটা কিভাবে করেছিলাম? যে নাম্বারগুলো দিয়ে ওরা ভাগ করতে বলছে তাদের যেটা মাল্টিপল ক্ষুদ্রতম নাম্বার, সেই নাম্বারটার কাছে আমরা ডাইরেক্ট পৌঁছবো ব্যাক ক্যালকুলেশন করে। কিভাবে? নাম্বারগুলো দিয়েছে 12, 18, 24। তাহলে তুমি 12, 18 দিয়ে 24 দিয়ে যখন ভাগ করছো, যথাক্রমে 9, 15, 21 ভাগশেষ থাকবে। মানেটা কি? ভালো করে দেখো, 12, 18 আর হচ্ছে 24, এই তিনটে নাম্বার দিয়ে যখন ভাগ করছো যথাক্রম মানে সিকোয়েন্স ওয়াইজ, প্রথমের জন্য প্রথমটা, দ্বিতীয়র জন্য দ্বিতীয়, তৃতীয়র জন্য তৃতীয়টা। তাহলে এখানে সিকোয়েন্স দিয়েছে 9, 15, 21, 9, 15, 21। এবার আমি যখন অপশন টেস্ট করব তখন মনে রাখবো এমন একটা নাম্বারকে টার্গেট করব, আগের বার যেমন 15টা করেছিলাম, কারণ লাস্টে 0 বা 5 হবে। মনে করছে? মনে পড়লো? এখানে তেমনি আমরা এমন একটা নাম্বারকে টার্গেট করব যে নাম্বারটা আমাকে অপশানের অনেক কাছে পৌঁছে দেবে ডাইরেক্ট। কিভাবে? দেখো 12, 18, 24, তুমি বলবে 3-এর গুণিতক তো চেক করতে পারো। হ্যাঁ, 3-এর গুণিতক চেক করতে পারি, কিন্তু 3 আর 9-এর গুণিতকের মধ্যে একটা মারাত্মক চেঞ্জ আছে। কীরকম? যেমন 15কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে, 3 5 15, কিন্তু 9 দিয়ে পারবে না। আমরা 3 আর 9-এর মধ্যে যদি 9-এর মাল্টিপলটা চেক করতে পারি, সেটা সব থেকে তাড়াতাড়ি তোমাকে উত্তরের কাছে পৌঁছে দেবে। তাহলে আমরা কি দিয়ে চেক করব? 9 দিয়ে চেক করব। যদি 9 না পাই, সেক্ষেত্রে আমরা 3 দিয়ে চেক করতাম।
তাহলে এখানে 12 আর 24 দুটোকে স্কিপ করো, কারণ এদের মধ্যে 18 হচ্ছে এমন একটা নাম্বার যেটা ডিভিসেবল বাই 9। তাহলে 18 দিয়ে তুমি যদি ভাগ করো তখন বলছে 15 নাকি রিমাইন্ডার থাকবে। তাহলে এক্সামিনার যে 4টে অপশান তোমাকে দিয়েছেন, এই 4টে অপশানের মধ্যে অতিরিক্ত 15 করে ঢোকানো আছে। আমরা ওই ঢোকানো 15টাকে বাইরে বের করে নেব। তার জন্য কি করব, 15 করে অপশানগুলো থেকে বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করো। প্রথম অপশানটা 9 6 8 1, সেকেন্ড অপশান 9 9 3 3, 9 9 3 3। এখান থেকে 15 করে বিয়োগ দাও, 15 করে বিয়োগ দাও। এটা কত হতো? আর এটা কত হতো? 18 9 9। দেখো 9 দিয়ে ভাগ যাক বা 3 দিয়ে ভাগ যাক, দুটোর ক্ষেত্রে ডিভিসিবিলিটি চেক করার নিয়মটা একই, ডিজিটগুলোকে সাম করো। এবার যখন 9 নাম্বারটাকে পেয়ে যাচ্ছ তখন আগে তাদেরকে কেটে দাও, মানে এখানে 9 আর 9কে কেটে দাও, এখানেও 9কে কেটে দাও। এখানে কত? 6 6 6, মানে 3 6 18। তাহলে ডিজিট সাম করে যদি 18 আসে তখন আমরা ডাইরেক্ট বলবো যেটা 9 এবং 3 দিয়ে বিভাজ্য। এখানেও আসছে 18, ডিজিট যোগ করে কত আসছে? 8 আর 1 যোগ করে 9। তাহলে এটাও তো 3 আর 9 দিয়ে যায়। তাহলে আমরা বুঝবো কি করে এটা উত্তর হবে নাকি এটা উত্তর হবে? এবার লাইনটা ভালো করে পড়ো, যেটা ফার্স্টে লিখেছেন। বলেছে 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা? এবার তুমি বলো তো 9681 আর 9933-এর মধ্যে বৃহত্তম নাম্বার কোনটা? বলবে বৃহত্তম নাম্বার হচ্ছে 9900। তাহলে উত্তর হবে অপশান নাম্বার বি। অপশান সি ডি চেক করে দেখে নিও, সেগুলো কিন্তু 9-এর কোনো মাল্টিপল হবে না, মানে 9-এর ডিভিসিবিলিটি দিয়ে ওগুলো কিন্তু চেক করা যাবে না। তাই এ আর বি এর মধ্যে যদি ক্ষুদ্রতম বলতো তখন উত্তর হতো এ। এক্ষেত্রে বলেছে বৃহত্তম নাম্বারটা কত? আমি দেখলাম 96 আর 99-এর মধ্যে 99টা বড়, তাই উত্তর করে দিলাম অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ ইজ টু বি 1/3 ইজ টু 1/12, বি ইজ টু সি 3 ইজ টু 5, সি ইজ টু ডি 10 ইজ টু 9। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত? কি কতক্ষণ টাইম নেবে অঙ্কটার জন্য? যদি বলি এটা দেখা মাত্র উত্তর হওয়া উচিত, কীভাবে করবে? এই যে কোশ্চেন্সটা যদি বলি এটা একটা ভিজুয়ালাইজ কোশ্চেন ছিল, কিন্তু কিভাবে ভিজুয়ালাইজ করে বুঝবে কোনটা উত্তর হবে? এ বি সি ডি 4টে মানকে তো আগে রেশিওতে কনভার্ট করতে হবে, তবে তো উত্তর পাবে। কিন্তু ডাইরেক্ট যদি তুমি অপশানে চলে যাও তাহলে আনসারটা পেয়েই যাবে। 4টে অপশানের মধ্যে কি করে বুঝবে উত্তর কোনটা সঠিক? এ আর বি এর মানটা ফ্র্যাকশানে দেওয়া আছে, এটাকে স্কিপ করে দাও। বি আর সি এর মানটা 3:5, কোনো জায়গায় ডাইরেক্ট 3:5 দেখতে পাচ্ছি না, তাই তো? কারণ প্রথমের অপশানটা 4:6:8:10, মানে ফার্স্টেরটা এ, পরেরটা বি, তারপরটা সি, লাস্টেরটা ডি। তো আমি বি আর সি এর 3:5 এটাকেও স্কিপ করলাম। এবার সি আর ডি এর মানটা দেখো তো 10:9, সি আর ডি এর মানটা 10:9 হতে হবে। কোন অপশানটাই 10:9 ক্রিয়েট হয়েছে? দেখো এখানে একটাই অপশান আছে, অপশান নাম্বার বি 10:9। বাকি প্রত্যেকটা উত্তরের দিকে দেখো অপশান নাম্বার সিতে রিভার্স হয়ে গেছে 9:10, তাই না? অর্থাৎ ওটা ডি::সি হয়ে গেছে। সি::ডি 10:9 একটা অপশানই ছিল। তাহলে এটার জন্য কোনো ক্যালকুলেশন দরকার ছিল নাকি তোমার এই ট্রিক্সটা জানার দরকার ছিল যে আমি ডাইরেক্ট যদি অপশানে যাই, আর আমি অপশানটাও কিভাবে চেক করলাম যে সমস্ত কিছু স্কিপ করে আমি সি আর ডিকে টার্গেট করলাম আর উত্তরটা ইসি পেয়ে গেলাম। চলো পরের প্রশ্নটা দেখো, পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল টু 1:2:4 হয়, দেন √5p² প্লাস q² প্লাস r² এর ভ্যালুটা কত? এই অঙ্কটা অনেকেই ভুল করে দেবে, কারণ এত সুন্দর অপশান দেওয়া আছে যে ওটা উত্তর করতে বাধ্য। কিন্তু অঙ্কটার মধ্যে একটা ছোট্ট কনসেপ্ট আছে, চলো অঙ্কটা সলভ করি। দেখো পি ইজ টু কিউ ইজ টু আর এর মান দিয়েছে 1:2:4, তাহলে পি এর মান 1, কিউ এর মান 2 আর আর এর মানটা কত? 4, 1 2 আর 4, রাইট? এবার মানটা জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √5p² প্লাস q²
প্লাস আর স্কোয়ার। তাই তো আমরা এই প্রত্যেকটাকে 1k 2k আর 4k এটা অ্যাসাম করতে পারি, বলবে হ্যাঁ। এবার 1k মানেই কি, বলবে অনলি কে, আর এটা 2k আর এর মানটা 4k। এবার আমরা ভ্যালুটা পুট করব, 5 ইন্টু পি স্কোয়ার ভ্যালু পুট করব, তাহলে 5 পি এর মান কত, কে, তাহলে কে এর স্কোয়ার করলে কে স্কোয়ার হবে, তাই তো, প্লাস কিউ স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, আর কে স্কোয়ার করলে কে স্কোয়ার মানে 2k এর হোল স্কোয়ার মানে করলে কত হবে 4k স্কোয়ার, প্লাস আর এর মান হচ্ছে 4k, তাহলে 4k এর হোল স্কোয়ার করলে কত হবে 16k স্কোয়ার, 16k স্কোয়ার। এটা কিসের মধ্যে থাকবে, রুটের মধ্যে থাকবে। এবার বলো তো 5 আর 4 9, আর 16তে কত হয় 25, আর কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটাতে আছে 25k স্কোয়ার রুটের মধ্যে। রুট আন্ডার 25 দ্যাট মিনস 5 স্কোয়ার মানে 5, আর এটা কি কে স্কোয়ারটা রুট থেকে বেরোলে কি হবে কে হবে, অর্থাৎ 5k তে এলো। এবার এই যে 5k তে যখনই আসবে অনেকেই ভাববে যে কে এর মান তো 1, তাহলে 5 গুণ 1 অর্থাৎ 5 উত্তর হবে। আই হোপ এরকম একটা অপশান রয়েছে 5, তাই না, কিন্তু ওটা উত্তর হবে না। কেন, কারণ কে এর মানটা হচ্ছে আবার কি পি এর মান, তাই না, পি কে আমরা কে ধরেছিলাম, তাহলে কে এর জায়গায় কি রিপ্রেজেন্ট হবে পি রিপ্রেজেন্ট হবে, অর্থাৎ আনসারটা হবে কি 5p, দিস ইজ দ্য আনসার। বলো বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো, প্রতি লিটার 12 টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মিশালে মিশ্রিত দুধের দাম লিটার প্রতি 8 টাকা হবে। একটা ছোট্ট কনসেপ্টে অঙ্কটা রয়েছে, কি সেই কনসেপ্ট, জলের কোনো দাম হয় না, জলের কোনো দামই হয় না, কিন্তু মার্কেটে যখন জল কিনছি তাহলে কেন টাকা দিতে হচ্ছে, হ্যাঁ মার্কেটে যখন কিনছি তখন জলের দাম দিতে হচ্ছে, বাট ম্যাথে জলটাকে বলা হচ্ছে যে এটার কোনো প্রাইস নেই, তাই এটাকে আমরা কি ধরবো জিরো ধরবো, অঙ্ক শেষ। অ্যালিগেশনে অ্যাপ্লাই করলে কিভাবে করবে দেখো, এখানে একটা দিয়েছে খাঁটি দুধ আর একটা দিয়েছে জল আর একটা হচ্ছে দুধ জলের মিশ্রণ, তাহলে মিশ্রণটা নিশ্চয়ই মাঝে যাবে কারণ অ্যালিগেশন অ্যাপ্লাই করব। তাহলে একটা দিচ্ছে পিওর মিল্ক যেটা 12 টাকা পার লিটার, তাহলে মিল্ক যেটা সেটা হচ্ছে 12 টাকা পার লিটার, ওয়াটারের তো কোনো দাম নেই এটা তাহলে জিরো, আর দুধ আর জলে যখনই মিশে যাচ্ছে তখন 8 টাকা পার লিটার হচ্ছে, তাই না, মিশ্রিত, তাহলে এটাকে মাঝখানে দাও। দেখো 12 থেকে 8 ছোটো, 0 থেকে 8 বড়, বিয়োগ করে দাও, যখনই বিয়োগ করছো এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে 8, রেশিওতে কনভার্ট করলে এটা 2:1 কনভার্ট হয়ে যাবে। জানতে কি চেয়েছে, আচ্ছা যে তাহলে কি অনুপাতে মেশাতে হবে, দেখো 2:1 যেটা অপশান নাম্বার বিতে রয়েছে, তাহলে আনসার করে এসো 2:1, দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার হয়েছে? এর পরের যে কোশ্চেন্সটা রয়েছে কোশ্চেন্সটা দেখে অনেক হয়তো স্কিপ করে দেবে যেটা কীভাবে হবে, কিন্তু অঙ্কটা কিচ্ছু নেই। দেখো যদি x/y একটা ভগ্নাংশ হয় এবং এর মান 1-এর বেশি হয় তাহলে নিচে দেওয়া কোন ভগ্নাংশটির মান 1-এর কম হবে, এটা যদি 1-এর বেশি হয় 1-এর কমে আসতে গেলে তোমাকে নিশ্চয়ই রিভার্স করতে হবে। 4টে যে অপশান আছে x/y-কে যদি তুমি রিভার্স করো কী হবে, বলবে এটা y/x-এ কনভার্ট হবে, তাহলে আনসারটা কী হবে y/x, তবে মানটা কী হবে 1-এর থেকে কম হয়ে যাবে, কারণ x/y যদি 1-এর থেকে বেশি হয় তাহলে y/x কী হয়ে যাবে 1-এর থেকে কম হবে, তাহলে আনসার করে এসো y/x, অপশান নাম্বার ডি, উইদাউট পেন। এইভাবে কিছু অঙ্ক আছে যেগুলো তোমার উইদাউট পেন হবে, ক্যালকুলেশন থেকে তুমি অনেকটা নিজেকে সেভ করতে পারবে, কারণ এই পরীক্ষাগুলোতে মনে রাখবে টাইমটা তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এতগুলো প্রশ্ন, ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে আছে, ওএমআর ফিল আপ, এইখানে তোমাকে টাইমটা মেন সেভ করতে হবে। তো টাইমে তোমাকে সেভ করতে গেলে ম্যাথ আর রিজনিং এই দুটো জায়গায় হচ্ছে তোমার মেন টাইম কেড়ে নেওয়ার, বুঝতেই পারবে না কী করে 1 ঘন্টা টাইম পেরিয়ে যাচ্ছে, এমনিতে তো বোঝা যাচ্ছে না, পরীক্ষার হলে তুমি দেখবে 1 ঘন্টা কীভাবে চলে গেল। তার জন্য তোমাকে হিউজ ফাস্ট হতে হবে, ওরেল ক্যালকুলেশন আনতে হবে। তো তুমি যদি আগামী দিনে WPKBর পরীক্ষার্থী এবং WPKBকে এম করে নিয়েছো, সেক্ষেত্রে তুমি আমার অনলাইন ব্যাচে আসতে পারো।
যেখানে ম্যাথামেটিক্সের ক্লাস চলছে এবং জিকের একটা দুর্দান্ত কুইক রিভিশন চলছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস তোমাকে ইনফরমেশান দেওয়া হবে। জাস্ট তুমি 9144556275 9144556275 এখানে একটা হোয়াটসঅ্যাপ করবে। দেন তুমি লিখে দেবে WBP KP ম্যাথ প্লাস জিকে। ওকে, WBKP ম্যাথ প্লাস জিকে, তোমার কাছে সম্পূর্ণ ইনফরমেশান চলে যাবে। আমাদের দুটো আলাদা গ্রুপ আছে, একটা জিকে কুইক রিভিশন যেটা যোদ্ধা, আর একটা হচ্ছে তোমার ম্যাথ চ্যালেঞ্জারের অনলাইন গ্রুপ আছে। আমরা দুটো গ্রুপেই তোমাকে জয়েন করাবো। এবার ক্লাসগুলো কিসে হয়? ক্লাসগুলো হয় গুগল মিটে, সন্ধ্যেবেলায় ক্লাস হয়। তুমি যদি কোনো একটা ক্লাস অ্যাবসেন্ট থাকতে হয়তো করতে পারলে না ক্লাসটা, সেক্ষেত্রে তোমার কাছে সেটা রেকর্ডেড যাবে, অর্থাৎ তুমি রেকর্ডেড দেখার সুবিধা পাচ্ছ। ক্লাসের যেগুলো প্রিভিয়াস ক্লাস হয়ে গেছে, তুমি যখন জয়েন করছো তোমার কাছে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক যাবে এবং সেখান থেকে তুমি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো কমপ্লিট করে করে আসবে। ঠিক আছে, জিকে ব্যাচটা অলমোস্ট কমপ্লিট, এর যে টেস্ট সেগুলো এখনও বাকি রয়েছে। আর এই যে জিকে আর ম্যাথ, এগুলো তোমার আপকামিং WBSSC যেটা গ্রুপ CD এর পরীক্ষা, এখানেও কিন্তু ডিট্টো কমন পাবে। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি ওঠাও, সেখানে জিকে আর ম্যাথ তুমি দেখো যা করাচ্ছি তার বাইরে আসবে না। তার জন্য তোমাকে এখানে এসে কমপ্লিটলি একটা রেডি হতে হবে। এবার তুমি যখন জয়েন করছো, তোমার কাছে যে প্রিভিয়াস ক্লাসগুলো, এগুলো কমপ্লিট করতে তোমার 1 থেকে 1.5 মাসই যথেষ্ট। কারণ জিকেতে যেটা করিয়েছি সেটা হচ্ছে প্রপারলি লিঙ্ক আপ ওরিয়েন্টেড ক্লাস। দেখো, কিছু কোশ্চেন যেগুলো লিঙ্ক আপ করে মনে রাখতে হবে, তার কমপ্লিট নমুনা তুমি এখানে পাচ্ছ। তো আমার ম্যাথের যেটা ক্লাসটা সেটা বলে রাখি, সেটা হচ্ছে মিক্সড, অর্থাৎ একটা ক্লাসে তুমি 30টা 25টা এরকম করে কোশ্চেন পাবে। প্রত্যেকটা মেন WBKP এক্সামকে টার্গেট করে কমপ্লিট করাচ্ছি। টোটাল এখানে তুমি 800+ কোশ্চেন পাবে, যেগুলো বিশেষ করে PRB ওরিয়েন্টেড কোশ্চেন, অর্থাৎ PRB টার্গেট করা যেগুলো কোশ্চেন WBKPর মেন এক্সামকে টার্গেট করে করাচ্ছি। এবার এর প্রিভিয়াস ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড যাচ্ছে, নিউ যে ক্লাসগুলো হচ্ছে সেটা তোমার কাছে গ্রুপে লিঙ্ক যাবে, সেখান থেকে জয়েন করে দেবে। ডাউট সেশনে ক্লাস থাকছে, যদি তোমার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোশ্চেন্সগুলোর ওপর প্রপার ডাউট সেশন রাখবো, যেখানে কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস করা হবে। বিভিন্ন মেন এক্সামে তোমাকে মিক্সড আকারে মক টেস্ট ম্যাথসের, সেগুলো তোমাকে কমপ্লিট করানো হবে। আর এখানে তুমি সবথেকে মেন টাইমটাকে সেভ করতে পারবে। দেখো, তুমি টাইম সেভের জন্যই হয়তো আরও ফাস্ট হতে চাইছো, যে কোন অ্যাপ্রোচগুলো এখনও জানি না, যেগুলো জানলে হয়তো আমি টাইম সেভ করতে পারবো, যেগুলো জানলে আমি হয়তো পরীক্ষাতে অন্যদের থেকে আরও অ্যাডভান্স হতে পারবো। তো তার জন্য তোমাকে এখানে আসতে হবে। প্রপারলি ম্যাথসে তুমি অনেক এক্সপার্ট হবে। আর তার পাশাপাশি মনে রাখবে, এই WBKPর 25টা অঙ্ক তোমার 18 থেকে 20 মিনিটই যথেষ্ট, মোর অ্যাবাউট। ইয়েস, যদি কলকাতা পুলিশের প্রিলিমসের কথা বলি, 30টা প্রশ্ন, এই 30টা প্রশ্নের জন্য তোমার 15 থেকে 17 মিনিট টাইম লাগবে। কিন্তু এই জায়গাটায় আসতে গেলে তোমাকে আগে এটা কমপ্লিট করতে হবে। কারণ এখানে যে অ্যাপ্লিকেশানগুলো আমি দেখাবো, যেভাবে অপশান টেস্টের অ্যাপ্লিকেশানে যাবে, দেখো অপশান টেস্ট অনেক রকমের হয়। এখন যদি আমি তোমাকে 4টে অপশানই টেস্ট করে করে যাই, সেক্ষেত্রে তো তুমি কিছু বুঝতেই পারবে না, যে যদি 4টে অপশানই টেস্ট করতে হয় তাহলে আর কি টাইম সেভ করলাম, সে তো হিসেবে প্রত্যেকটাই চেক করতে হলো। কিন্তু কি করে তুমি এলিমিনেট করে ডাইরেক্ট সেই জায়গাতে পৌঁছতে পারবে, তাছাড়া এক্সাম হলের কী অ্যাপ্রোচ হওয়া দরকার, তার কমপ্লিট নমুনা তুমি কিন্তু আমার এই ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচে পাচ্ছ। আর তুমি জিকে জিএসে যেটা কুইক রিভিশন, এটা হচ্ছে কিছু ডেসক্রিপটিভ ক্লাস আর কিছু লিঙ্ক আপ, অর্থাৎ একটা কোশ্চেন থেকে অ্যানাদার কোশ্চেনগুলো প্রপারলি ধরে রাখতে পারবে। যাদের আপকামিং WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর ডি এই পরীক্ষাগুলো রয়েছে, তারা প্রপারলি এখান থেকে রেডি হয়ে যেতে পারবে ম্যাথ আর জিকেতে। ইয়েস, এর বাইরে আসবে না যদি ঠিকঠাক কমপ্লিট করতে পারো। এবার জিকে জিএসে তো তোমাকে আমি হুবহু কমন দিতে পারবো না, কিন্তু 70 to 80% কনফার্ম তুমি কমন পাবে তুমি যদি প্রিভিয়াস ইয়ার ওঠাও। আর আমার যারা যোদ্ধা ব্যাচে রয়েছে, এখানে তুমি ক্লাস নোট PDF সব পেয়ে যাবে। এর তো যেগুলো সেকশনাল করেছিল 15 নাম্বারের জিকেতে, সেখানে দেখছি 14টা প্রশ্ন ফেসেছে। আরেকটা সেটে দেখলাম 15টার মধ্যে 13টা ফেসেছে, ম্যাক্সিমাম 13-14টা করে কোশ্চেন ডিট্টো পড়ে গেছে। একটা খালি ফুল ফর্ম ছিল, যেটা একটু আননোন। এবারে জিকে জিএসে কিছু নাম্বার অফ কোশ্চেন যেগুলো তোমার কাছে একটু আনকমন থাকলেও থাকতে পারে, কিন্তু 70 to 80%
কনফার্ম বলছি তোমার এখান থেকেই হয়ে যাবে। এবার এই ব্যাচটার কি সুবিধা তুমি একটু শুনে নাও। যেটা জিকে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটাতে তুমি প্রপারলি যেটা পাবে সেটা হচ্ছে যে কোশ্চেন্সগুলোকে লাস্টে তোমাকে মন দিয়ে পড়তে হয়, অর্থাৎ তুমি যখন জিকে জিএসটা পড়ছো তখন তুমি থরলি পড়ে যাচ্ছ, ঠিক আছে। এবার কমপ্লিট করার পর তোমাকে একটা টাইমে কোশ্চেন্স দেখে অ্যানালাইসিস করে সেই জায়গাগুলোকে হাইলাইট করে পড়তে হয়, যেগুলো তোমাকে পড়তেই হবে। কমপ্লিট তুমি সেটা এখানেই পাবে। সিলেক্টিভ বাছাই করা যে কোশ্চেন্সগুলোকে প্রপার অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো করানো হচ্ছে, বুঝতে পারলে? যেগুলো পরীক্ষাতে পাবেই পাবে। দেখো যারা আপকামিং ডাব্লিউবিকেপির পরীক্ষার্থী, এই জিকে জিএসের ব্যাচটা তোমার জন্য অনেক হেল্প হবে, অনেক হেল্প। 70 to 80% কমন পাবে। অনেক স্টুডেন্ট রয়েছে, তুমিও জয়েন করলে বুঝতে পারবে এই নোটটা বা এই ক্লাসগুলো তোমার জন্য কতটা হেল্পফুল। শুনতে শুনতে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর এর পিডিএফ করে নিয়েছি, তো পিডিএফটাও তোমরা পেয়ে যাবে, যেখানে কমপ্লিট তোমরা ক্লাসগুলোকে সুন্দরভাবে নোট করতে পারবে। আর ক্লাসগুলো করো, প্রিভিয়াস অ্যান্ড নিউ, তুমি অনেক অনেক ইমপ্রুভ হবে। আর ম্যাথে তোমার যদি স্কোর ঠিকঠাক নাও আসছে, যদি তুমি সামান্য কিছু স্কোর ক্যারি করছো, হয়তো 7, 8, বিলো 10 বা হয়তো 12, 13, 15 পর্যন্ত পৌঁছতে পারছো না, তুমি জাস্ট এই ক্লাসগুলো করো। মিক্সড আকারে ম্যাথ আছে, কিন্তু একটা কোশ্চেনের বেসিক অ্যান্ড সেই কোশ্চেনটারই প্রপার এক্সাম হলের অ্যাপ্রোচটা কী হওয়া দরকার তার কমপ্লিট নমুনা তুমি ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো সমস্ত কিছু তুমি আপডেট পাবে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে ডাব্লিউবিকেপি ম্যাথ প্লাস জিকে লিখে দিও, তোমাকে সম্পূর্ণ ডিটেলস বলে দেবে। প্রাইস খুবই সীমিত, ইয়েস খুবই সীমিত। অনেকে ভাবছে যে প্রাইস কত হবে, না, তুমি এখানে ইনফর্ম করো, খুব সীমিত মূল্যে একবারই ওটা পে করতে হবে। তুমি দুটো ক্লাস এখান থেকে পাচ্ছ, একটা ম্যাথসের আর একটা জিকে, ঠিক আছে। র্যান্ডাম প্রস্তুতি করো আর নিজের জীবনে সফলতা কনফার্ম করো। চলো পরের প্রশ্ন দেখো। যদি এন একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এন এর কোন মানের জন্য নিচের কোনটি একটি জোড় সংখ্যা হবে? এন একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? ধরো 1, 2, 3, 4 এগুলো পূর্ণ সংখ্যা। আর ফ্র্যাকশন ভ্যালু মানে লব আর হর, মানে এই যে 1-এর 2, 3-এর 4, বুঝতে পারলে? তাহলে এমন একটা পূর্ণ সংখ্যা বসবে এনের জায়গায় যাতে করে সেটা একটা জোড় সংখ্যাতে কনভার্ট হবে। মানে কি? ধরো এখানে যে 4টে অপশন রয়েছে, যদি আমি অপশন এটাকে টার্গেট করি, যেখানে রয়েছে 2n + 2, তাই তো 2n + 2, এন এর জায়গায় একটা পূর্ণ নাম্বার বসবে। আমি সবার প্রথম যে নাম্বারটা 1 এটাকে যদি টার্গেট করি, তাহলে 2 × n মানে 2 × 1 মানে 2 + 2, রেজাল্ট কত এলো? বলবে 4। 4 কি নাম্বার? ইভেন নাম্বার, মানে একটা জোড় সংখ্যা। চলো আর একটু চেক করি, যদি n এর মানটা আমি 2 ধরতাম তাহলে কি রেজাল্ট দিত? n এর মানটা 2 ধরলে বলবে 2 × 2 করলে কত হয়? 4, + 2 করলে কত হয়? 6। তাহলে কি দেখলাম? এটার সাথে গুণ হয়ে যখন লাস্টে 2 অ্যাড হবে, আলটিমেট 2 এর করে গ্যাপ বাড়বে, মানে এটা একটা জোড় নাম্বারতেই হবে। অর্থাৎ অপশান নাম্বার 1-এতে যেটা রয়েছে, অর্থাৎ 2n + 2, এখানে তুমি যদি পূর্ণ নাম্বারগুলো এনের জায়গায় বসাও, সেক্ষেত্রে তোমার কিন্তু জোড় নাম্বার হবে। ফর এক্সাম্পল 2 × 3 6, এই যে তার সাথে যখন 2 অ্যাড করছো, সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যাতে। তাহলে উত্তর করে দাও, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন দেখো, একটা স্কুলের ছাত্রীর সংখ্যা 328 এবং ছাত্রের সংখ্যা 675। স্কুলটিতে ছাত্রদের বিভাগ এবং ছাত্রীদের বিভাগ সম্পূর্ণই আলাদা। স্কুলের সবগুলি সেকশন সমান সংখ্যক পড়ুয়া রয়েছে, তাহলে ওই স্কুলের সেকশনের সংখ্যা কত? ভালো করে বোঝো কি বলেছে, অ্যারিথমেটিকের ল্যাঙ্গুয়েজটা তোমাকে বুঝতে হবে। একটা স্কুলের ছাত্রীর সংখ্যা দিয়েছে 328, ছাত্র সংখ্যা দিয়েছে 675। স্কুলটাতে ছাত্রদের বিভাগ আর ছাত্রীদের বিভাগ সম্পূর্ণই কিন্তু আলাদা, অর্থাৎ দুটো আলাদা বিভাগ। স্কুলের সবগুলি সেকশনে সমান সংখ্যক পড়ুয়া রয়েছে, সমান সংখ্যক পড়ুয়া রয়েছে, তাহলে স্কুলের সেকশনের সংখ্যা কত? সেকশনের সংখ্যা জানতে চেয়েছে। তার জন্য আগে কী করতে হবে? এই যে গার্লস আর বয়েজ, এদের এই শেপটা নিতে হবে। এই শেপ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গসাগু নির্ণয় করতে হবে। গসাগু মানে হচ্ছে সবদিকে বৃহৎ যে নাম্বারটা, যেটা দিয়ে দুটো নাম্বারকেই কমপ্লিট ডিভিসেবল করা যাবে। গসাগু মানে হচ্ছে বৃহত্তম এমন একটা নাম্বার যেটা দিয়ে কমপ্লিট ওই দুটো নাম্বার দিয়ে ভাগ করা যাবে, রাইট?
তাহলে এখানে যে নাম্বার দুটো দিয়েছে, একটা গার্লস আর একটা বয়েজ, গার্লসের নাম্বারটা 328 হবে না, এটা প্রত্যেকে চেক করে নেবে, এটা প্রত্যেকে কারেকশন করবে, 378 হবে। তাহলে গার্লসের হচ্ছে 378 আর বয়েজদের হচ্ছে কত, বয়েজদের হচ্ছে 675। 378 আর 675 এদের এবার এই সেম নেব। তাহলে 378 দিয়ে ভাগ করো 675কে। 378 নিশ্চয়ই 2 দিয়ে হলে কত হতো, বেশি হয়ে যেত, কারণ 2 3 6 আর 2 গুণ 78 মানে আরও বেশি হবে। তাহলে এটা একবারে যেত 378। এটা 8 7 হাতে 1, 7 আর 8, 8 9 17, 3 আর 4 2, 297। এবার এই নাম্বারটা এখানে বসবে 378, আবার ভাগ করো, নিশ্চয়ই 1 দিয়ে যাবে, অর্থাৎ 297 1কে 297, 7 1 8 9 8 17, 81। 81 দিয়ে এবার 297কে ভাগ হবে, এই নাম্বারটা এবার এখানে বসবে। নিশ্চয়ই 81 দিয়ে কতবার যাবে, ভালো করে ভেবে বলো। যদি এটা 80 হতো আর তুমি যদি 4 দিয়ে গুণ করতে, 8 4 32 পর একটা শূন্য, মানে 320, নিয়ারেস্ট 297। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 1 3 আর 3 8 24, রাইট। দেখো কত হচ্ছে, 3 7 4 আর এটা হচ্ছে 4 9 5, 54। এবার এই 54 আর এখানে এলো 81, ভাগ করব, 54 1 54, কত হবে, বলবে 27। আর লাস্টে এই 54টা এখানে চলে আসবে, যেটা হচ্ছে 27 2 54। এবার যখন কমপ্লিট ভাগ যাবে তখন এই যে নাম্বারটা যেটা দিয়ে কমপ্লিট ভাগটা যে গেল সেটাই হচ্ছে এদের গসাগু। তাহলে এই নাম্বার দুটোর গসাগু কত হলো, যেটা হচ্ছে 27, এটা হচ্ছে HCF। সেকশনের সংখ্যা জানতে চেয়েছে, এটা হচ্ছে সমান সংখ্যক। এবার সেকশনের সংখ্যা যখন জানতে চাইছে তখন এই যে নাম্বার অফ গার্লস আর নাম্বার অফ বয়েজ এদের মধ্যে যেটা সমান নাম্বার রয়েছে সেটা 27, গসাগু এটা দিয়ে তো ভাগ করতে হবে, তাহলে নাম্বার অফ সেকশন পাবে। তাহলে নাম্বার অফ সেকশন, এটা 27 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 27 1 27, 108 মানে 27 4 108, মানে এটা হচ্ছে 14, প্লাস এটা কত হবে, দেখো 27 দুগুণে হচ্ছে 54 আর 3 27 হচ্ছে তোমার 81। তাহলে 27 দুগুণে যদি 54 হয় নিশ্চয়ই এটার থেকে 3 থাকবে আর এটার থেকে 1, মানে 135 থাকবে। 27 5 135, 5 2 10, 5 7 35, মানে 25। বা তুমি এইভাবে বলতে পারতে 25 গুণ 25 করলে হয় 625, 625 পর আরও 50 এগোতে হবে, আর 25-এর সাথে আরও 2 যোগ করলে 27 হয়, তাহলে এটাও 675-এ কনভার্ট হবে। তাহলে আরও 25, অর্থাৎ 25 আর 14 যোগ করলে কত হবে, 39। তাহলে নাম্বার অফ সেকশনস কত হবে, 39। ইয়েস, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্নে দিয়েছে একটা ব্যক্তি পায়ে হেঁটে আর সাইকেলে চড়ে 80 কিলোমিটার যায় 8 ঘন্টায়, অর্থাৎ পায়ে হেঁটে আর সাইকেলে চড়ে 80 কিলোমিটার ভ্রমণ করছে টোটাল 8 ঘন্টাতে। পায়ে হাঁটার সময় তার চলার গতি হয় 8 কিমি পার ঘন্টা এবং সাইকেলে যাওয়ার সময় গতি হয় 16 কিমি পার ঘন্টা। তাহলে কত দূরত্ব ব্যক্তিটি পায়ে হেঁটে অতিক্রম করেছে। তাহলে একটা ওয়াকিং আর একটা সাইকেলিং, তাহলে আমরা দুটো কন্ডিশন পাচ্ছি, একটা ওয়াকিং আর একটা হচ্ছে সাইকেলিং। ওয়াকিংয়ের যে ডাটা দিয়েছে অনলি হেঁটে, তখন দিয়েছে 8 কিমি পার আওয়ার, তাহলে এটা লেখো 8 কিমি পার আওয়ার। অনলি সাইকেল যদি হয় সেটা হবে 16 কিমি পার আওয়ার, তাহলে এটা 16 লেখো। কিন্তু একটা ব্যক্তি যখন হেঁটে আর সাইকেলে চড়ে আসছে তখন 80 কিমি যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে ও যদি 80 কিমি 8 ঘন্টায় যায় তাহলে স্পিড কত, মিক্সিং স্পিড যেটা হচ্ছে 10 কিমি পার আওয়ার, যেটা মাঝে যাবে, কারণ এটা ওয়াকিং আর সাইকেল মিক্সড আছে, আর মিক্সড মানে মাঝে। তাহলে কি করব বুঝতে পারছো, অ্যালিগেশন করব যখন কি হবে, বিয়োগ হবে। তাহলে 16 থেকে 10 বিয়োগ হলে কত হবে, 6, 10 থেকে 8 বিয়োগ হলে কত, 2। দেখো তো 6 আর 2 এটা রেশিয়াতে কনভার্ট হবে
একদম, কারণ 2 3 6 আর 2 1 2 মানে 3:1। এবার ভালো করে দেখো, টোটাল ওয়াকিংয়ে হচ্ছে 3 ইউনিট, সাইকেলে হচ্ছে 1 ইউনিট, তাহলে টোটাল কত? 3 আর 1 4। তাহলে টোটাল কত? 3 আর 1 4। কোশ্চেনে বলেছে টোটাল রাস্তা যেটা নাকি 8 ঘন্টা টাইম লেগেছে, তাহলে যেটা কোশ্চেনে 4 সেটাকেই ওরা 8 ঘন্টা বলছে, তাহলে বোথ আর ইকুয়াল। বলবে হ্যাঁ, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? বলবে 1 ইউনিটের ভ্যালু হবে 4 2 8 অর্থাৎ 2। রাইট, কোশ্চেনে জানতে গেছে ব্যক্তিটা পায়ে হেঁটে কত দূর গেছিল। দেখো 1-এর ভ্যালু যদি 2 হয়, ওয়াকিং হচ্ছে 3, তাহলে আগে 3-এর ভ্যালুটা চেক করে নিই। আমি এই ডাটাটা মুছছি, তাহলে 3-এর ভ্যালুটা যদি চেক করো, 3 গুণ 2 অর্থাৎ 6 হতো, 6 ঘন্টা। এবার বলেছে হেঁটে কতটা দূরত্ব গেছে, মানে ডিস্টেন্স জানতে চেয়েছে। ডিস্টেন্স মানে কি? দূরত্ব, ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, মানে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে আমাদের কাছে টাইম দেওয়া আছে 6, ওয়াকিং হাঁটছে যখন তার স্পিড কত, গতিবেগটা কত, কোশ্চেনে দেওয়া আছে 8 কিমি/আওয়ার, এটা হচ্ছে ওয়াকিংয়ের স্পিড, তাই তো? তাহলে ডিস্টেন্স কত তুমি বলো? 8 গুণ 6 48 কিমি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে যদি সাইকেলে যেত তাহলে ও কত কিমি পথ ভ্রমণ করতো। এটা হচ্ছে ওয়াকিংয়ের, ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা সাইকেলে কত কিমি পথ ভ্রমণ করেছে এটা কমেন্ট সেকশনে জানিও। ওকে, পরের প্রশ্ন দেখো, বলছে এক ব্যক্তি একটি ঘড়ি 24 টাকায় বিক্রয় করলে তার লাভ্যাংশের হার হলো ক্রয় মূল্যের সমান, তাহলে ক্রয় মূল্য কত? বুঝতে পারলে কোশ্চেনটা? আরেকবার বলি, একটি ব্যক্তি একটা ঘড়ি 24 টাকায় বিক্রি করছে, মানেটা কি? ধরো কোনো একটা ঘড়ি যেটা বিক্রি করছে ও 24 টাকায়, এবার যখন ও 24 টাকায় বিক্রি করছে তখন ওর যেটা লাভ হচ্ছে সেটা ক্রয় মূল্যের সমান। তাহলে এখানে একটা কেনা দাম আছে, এবার কেনা দাম থেকে ও যখন এটা 24 টাকায় বিক্রি করছে তখন বলছে ওর যেটা প্রফিট হচ্ছে সেই প্রফিটটা নাকি কেনা দামের সমান। এবার প্রফিটটা নিশ্চয়ই পার্সেন্টেজ অফ প্রফিট জানতে চেয়েছে, তাই না? তাহলে আমরা কেনা দামটা কি করে বুঝবো? অপশান চেক করব। আমি যদি এখানে 20 এটা ধরে নিতাম যে 20 টাকাটা হচ্ছে কেনা দাম আর বিক্রির দামটা এসপি এটা দিয়েই রেখেছে যেটা হচ্ছে 24, তাহলে 20 থেকে 24 কত ইউনিট বেশি? বলবে 4 ইউনিট বেশি। কতর মধ্যে? 20-র মধ্যে। 100ই কত? 20 5 100, 5 গুণ 4 20। তাহলে প্রফিট অফ পার্সেন্টেজ এটা নাকি ক্রয় মূল্যের সমান, তাহলে স্যাটিসফাই হয়েছে। তাহলে আনসারটা করে এসো 20 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের কোশ্চেন দিয়েছে যে পি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, যদি পি এর মানটা 10 আর কে এর মানটা 3 তাহলে এক্স আর ওয়াইয়ের গড় কত হবে? তো আগে এক্স আর ওয়াইয়ের মানটা কত এটা চেক করতে হবে, তার জন্য কি করতে হবে? ভ্যালু পুট করতে হবে। অর্থাৎ এখানে পি এর মান 10 আর কে এর মান যেটা 3 দেওয়া রয়েছে, এর ওপর বেস করে আমরা কি ডাটা পাচ্ছি সেটা একবার দেখে নেব। দেখো পি ইকুয়াল টু আছে এক্স প্লাস ওয়াই, পি ইকুয়াল টু আছে এক্স প্লাস ওয়াই, এটা আছে ইন্টু কে, তাই তো? পি এর মানটা 10, তাহলে পি এর মানটা 10 বসাও, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটার মানটাই দরকার, আর কে এর মানটা 3, তাহলে ইন্টু 3। এবার দেখো আমি যদি এক্স প্লাস ওয়াইয়ের মানটা ডাইরেক্ট বলি যে কত হবে, সেটা হবে 10/3, কারণ এই 3টা গুণ আকারে আছে, এদিকে গেলে কী হবে? ভাগ আকারে হবে, মানে 10/3। আচ্ছা এটা হচ্ছে সমষ্টি, ওরা জানতে চেয়েছিল এভারেজ কত। নাম্বার কটা? দুটো নাম্বারের টোটাল যদি 10/3 হয় তাহলে দুটো নাম্বারের সমষ্টি কী হবে? বলবে 2 দিয়ে ভাগ হবে। 2 দিয়ে ভাগ মানে কি? 2/1 তো, তাই না? 2/1। এবার ভাগের সময় কি হয় ফ্র্যাকশনে, এই যে 10/3
ইন্টু এটা জাস্ট রিভার্স হবে, মানে 1/2 হবে। তাহলে 2 5 10, তাহলে আনসারটা হবে 5/3। দিস ইজ দ্য আনসার। বলো, বুঝতে পেরেছো? তাহলে উত্তর করে আসো 5/3। ক্লিয়ার? পরের কোশ্চেনে মুভ করছি। পরের কোশ্চেন থাকো, বর্গক্ষেত্রের এস এর পরিসীমা সমান হচ্ছে বৃত্ত সি এর পরিধির যার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বর্গ এস আর বৃত্ত সি এর ক্ষেত্রফল, এদের অনুপাতটা কত হবে? অর্থাৎ বর্গক্ষেত্র আর বৃত্ত এর ওপরে প্রপার তোমাকে একটা ফর্মুলা ওয়াইজ অঙ্ক দেওয়া হয়েছে। এবার বৃত্তের ক্ষেত্রে মনে রাখবে যে বৃত্তের যদি এরিয়া বলে অর্থাৎ ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পাই? 22/7, যেটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু। আর যদি তোমাকে বলে যে এর পরিধি কত, এর পরিধি মানে পেরিমিটার, সেক্ষেত্রে হবে 2πr, আর যেটা হচ্ছে পেরিমিটার অর্থাৎ ক্ষেত্রফল আর পরিধি। কোশ্চেনে দেখো যেটা ডাটাটা দিয়েছে, বর্গক্ষেত্রের এস এর পরিসীমা সমান হচ্ছে সি এর পরিধির যার ব্যাসার্ধ হচ্ছে আর। এবার সিটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ দিয়েছে আর। তাহলে আমরা যদি ধরে নিই যেখানে যে স্কোয়ারটার কথা বলেছে অর্থাৎ বর্গক্ষেত্রটা যার কথা বলা হচ্ছে, সেই বর্গক্ষেত্রটার কোনো বাহু আমরা জানি না, তাহলে এটাকে আমরা এক্স অ্যাজাম করে নিই। তাহলে এটাকে আমরা এক্স অ্যাজাম করে নিই। তাহলে একটা বাহু যদি এক্স হয়, এর যেটা পরিসীমা সেটা কি 4 ইন্টু বাহু, মানে 4 ইন্টু এক্স, মানে 4x। কিন্তু কোশ্চেনে বলছে এটা নাকি বৃত্তের পরিধি সমান। বৃত্তের পরিধি মানে কি 2πr, 2πr, আর আর এর মানটা তো আরই বলেছে, তার জন্য 2πr রেখে দিলাম। এখানে বলেছিল যে আর এর মান যেটা দিয়েছে সে আর এর মানটা কত? আর মানে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। এই আর এর মানটা ওরা ক্যাপিটাল আর দিয়েছে, তাহলে ক্যাপিটাল আর লিখলাম। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো। এক্স মানে কি? যেটা হচ্ছে সাইডটা। এক্স মানে কী হবে? এখানে 4টা ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 2πr/4। 2 দিয়ে কাটলে কত হবে? πr/2, πr/2। এটা এক্স এর মান এলো, বর্গক্ষেত্রের বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি πr/2 হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বলবে πr/2 তার হোল স্কোয়ার। আর বৃত্তের যেটা ক্ষেত্রফল সেটা কি πr²। এটা তো πr² আছে, তাই না? বৃত্তের ক্ষেত্রফল πr²। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আর বৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা কত, এটা জানতে চাইছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি বাহু স্কোয়ার। বাহু অর্থাৎ এক্স এর মানটা এটা বেরিয়েছে, আমি এখানে করছি, এবার দেখো। তাহলে এটা হতো πr/2 তার হোল স্কোয়ার বাই πr²। এটাই তো। এবার এটা যখন বেরোতো এখান থেকে π²r²/4 ডিভাইড বাই πr², πr²। ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি নিচে 1 ধরতে পারো। এবার এটা কি হতো? π²r²/4 হতো, ইন্টু এটা রিভার্স হয়ে যেত 1/πr²। এবার এটা ক্যালকুলেশন করো, উত্তর পেয়ে যাবে। দেখো এখানে r² কেটে গেল। এখানে π² মানে হচ্ছে পাই ইন্টু পাই, মানে দুটো পাই আছে, আর এখানে একটা পাই। তাহলে এখানে একটা পাই দিয়ে একটা পাইকে কেটে দাও, মানে এখানে একটা পাই শুধুমাত্র থাকছে আর নিচে 4 থাকছে। তাহলে আনসার হবে π/4। যদি এক্সামিনার জানতে চাইতেন যে বৃত্তের ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের রেশিওটা কত হবে, তখন আনসারটা হবে 4:π। এটা যেন মনে থাকে। এখানে বলেছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত, তাই সেই সিকোয়েন্স ওয়াইজ আনসার হবে π:4, বা যদি π/4। ঠিক আছে, বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো। আচ্ছা, একটা পাই চার্ট দিয়েছে। নিচে দেওয়া পাই চার্টে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া नहीं, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া नहीं
কেমনভাবে তাদের ফেজ 2 প্রজেক্টের জন্য অর্থ সংগ্রহ করেছে তা দেওয়া হয়েছে। পাইচার্টটি ভালো করে অধ্যয়ন করুন এবং সঙ্গে দেওয়া প্রশ্নগুলো উত্তর দিন। এবার এখানে যে একটা বৃত্ত দিয়েছে, সবার প্রথম তোমাকে এখানে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা কি, এই যে বৃত্তের মধ্যে ওরা এখানে বিভিন্ন সেক্টরগুলোকে তুলে ধরেছে। এবারে একটা বৃত্তের টোটাল যেটা কোনটা হয় সেটা কত, দেখো এই ধরো একটা বৃত্ত, এবার আমি যদি এটাকে সমান 4 ভাগে ভাগ করতাম তাহলেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা মানে কত, 90 ডিগ্রি, তাহলে এটাও কত, 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, ওই জন্যই বলি 360 ডিগ্রি, কারণ 4টে 90 মানে 360 ডিগ্রি। আবার আমি যদি বলি পার্সেন্টেজ এটা কত, কারণ একটা বৃত্ত যখন পুরো কমপ্লিট হচ্ছে মানে পার্সেন্টেজে কমপ্লিট বলতে কত বোঝায়, 100%। 100%, এই দুটোই হচ্ছে ইকুয়াল, এটা তোমাকে মনে রাখতে হবে। 100% সমানই হচ্ছে 360 ডিগ্রি, বা রিভার্স করে যদি বলি 360 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 100%। আগে এটা ক্লিয়ার করো। কোশ্চেনে বলছে প্রায় 20% অর্থ সংগ্রহ করা হয়েছে কোন প্রজেক্ট থেকে। তো আমি প্রথমে এখানে একটা জিনিস চেক করে নেব যে অ্যাকচুয়ালি ওরা পার্সেন্টেজে জানতে চেয়েছে 20% মানে কত। তো আমি 20%-এর ভ্যালুটা জানি না, বাট 100% বলতে পুরো বৃত্তটা, 100% বলতে কী বোঝায়, পুরো বৃত্তর মধ্যে থাকা সমস্ত ডাটাগুলোকে যদি অ্যাড করে দিই সেটা 100%-এ কনভার্ট হবে, তাই তো। তো এখানে সার্কেলের মধ্যে থাকা সমস্ত ডাটাগুলোকে অ্যাড করার পর 57,600 এই যে টাকাটা এলো, এই যে ডাটাটা এলো, এটা ডিনোটস করছে পার্সেন্টেজ অফ 100কে। তাহলে 100% সমান বলতে পারবো 57,600, এত টাকা। ওরা জানতে চেয়েছে 20% অর্থ যদি সংগ্রহ করা হয়েছে সেটা কোন প্রজেক্ট থেকে। তো আমি 20%-এর ভ্যালু যে কত সেটা তো জানি না, তাই না। তাহলে আমি 20%-এর মানটা একবার চেক করব। ভালো করে দেখো, এখানে যদি 2 শূন্য কেটে দিতে তাহলে এখানেও 2 শূন্য কেটে যেত, তাহলে এখান থেকে 1%-এর ভ্যালুটা 576 আসতো। তাহলে 20% সমান কত হবে, 1কে 20 বানাবে, অর্থাৎ 20 দিয়ে গুণ করবে। তাহলে এটাকেও কত দিয়ে গুণ করবে, 20 দিয়ে গুণ করবে। আগে 2 দিয়ে গুণ করো, 2 6 12, 2 হাতে 1, 2 57 114, আর 1 115, আর একটা শূন্য, এই যে শূন্যটা যেটা স্কিপ করেছিলাম। তাহলে 11,520, এটা হচ্ছে 20%-এর ভ্যালু, এটা হচ্ছে 20%-এর ভ্যালু। এবার 11,520 এর নিয়ারেস্ট যে নাম্বারটা আমি পাবো, কারণ দেখো এখানে এরকম কোনো নাম্বার নেই, হয়তো এটা প্রপার 20% নয়, এটা হয়তো 19 পয়েন্ট সামথিং, হয়তো 9-এর কাছে এরকম একটা নাম্বার হবে পার্সেন্টেজে, যেটা হয়তো ডিনোটস করছে এই নাম্বারটাকে, ঠিক আছে। তাহলে 20% হতে গেলে নিশ্চয়ই তোমার এর নিয়ারেস্ট একটা নাম্বার হবে। তো এর কাছাকাছি দেখো যেটা রয়েছে 11,486, 11,486, তাহলে এই যে নাম্বারটা এটা কিন্তু নিয়ারেস্ট 20%। তাহলে আমি বলতে পারবো 11,486টা কোন সেক্টরের মধ্যে পড়ছে, যেটা দেখো এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ টার্নাল অ্যাসিস্ট্যান্স, যেটা দেখো অপশান নাম্বার বিতে রয়েছে। তাহলে অঙ্কটা কীভাবে করলাম, টোটাল সার্কেলের মধ্যে থাকা নাম্বারগুলোকে অ্যাড করলাম, যেটা রিপ্রেজেন্ট করলো পার্সেন্টেজ অফ 100কে। তাহলে 100% সমান যেটা হচ্ছে 57,600। এখান থেকে আমি 20%-এর ভ্যালুটা দেখলাম, কিন্তু 20%-এর ভ্যালুটা যেটা আসছে এর নিয়ারেস্ট যে নাম্বারটা সেটা রয়েছে 11,486, যেটা এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সকে বোঝানো হচ্ছে। তো যেটা উত্তর হবে অপশান নাম্বার বি। বোঝা গেছে? চলো পরেরটা দেখো। তোমার এই পাইচার্ট থেকে দিয়েছে, অর্থাৎ 88 আর 89 দুটো প্রশ্নই ছিল পাইচার্ট থেকে। যদি নাহি, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এরা কেবলমাত্র 9,695 কোটি টাকা পায় বাইরের থেকে সহায়তা হিসাবে, তাহলে বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ কত পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে অর্থের ঘাটতি মেটানোর জন্য। অর্থাৎ এরা কেবলমাত্র 9,695 কোটি টাকাই পেয়েছে, তাহলে 9,695 কোটি টাকা যেটা বাইরের থেকে সহায়তা হিসাবে পেয়েছে, তাহলে বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণটা কত পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে। আমরা সবার প্রথম এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স যেটা রয়েছে এটার থেকে যদি আমি নাহি কেবলমাত্র 9,695 কোটি টাকা বাইরের থেকে সহায়তা হিসেবে পেয়েছে যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো ভালো করে বুঝতে পারবে
11,486 এই টাকাটা যেটা হচ্ছে এত কোটি টাকা, যেটা হচ্ছে তোমার এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ওরা এখান থেকে 9,695 কোটি টাকাই পেয়েছে, 9,695 কোটি টাকাই পেয়েছে। তাহলে এটা যদি তুমি বিয়োগ করো, যেটা হবে 1, এটা 9, 6 রেখে 7, 7 করে 14 করে 7 দিতে, হাতে 1, 9 রেখে 10 রেখে 11, 1,791 কোটি টাকা। আমি এটাকে এখন টাকাতেই বলছি। এই এত টাকা, এটা কি এক্সিস, তাই না? কারণ বাইরে থেকে সহায়তা করেছে। তাহলে এটা হচ্ছে এক্সিস 1,791। বলেছে যে বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণটা কত পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে। এবার বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণটা কোনটা, যেটা মার্কেট বোরোয়িংস, তাহলে এটা X% ধরে নাও বৃদ্ধি হয়েছে, দেন এটা 1791 কনভার্ট হয়েছে। তাহলে টোটাল টাকা যেটা আছে 29,992, তাহলে 29,952, টোটাল টাকাটা 29,952। এই টাকাটার ওপর কত পার্সেন্টেজ বেড়েছে, যেটা অপশানে আছে, যাতে করে এটা 1791 কনভার্ট হয়েছে। তাহলে ধরে নাও যে X%, যেটা 1791। এবার আমরা একটু ভালো করে চেক করব যেটা কত পার্সেন্টেজ হতে পারে। এটা লাস্টে 52 আছে আর এটা 100 আছে, তাহলে কনফার্ম 4 দিয়ে চলে যাবে। তাহলে আমি 4 দিয়ে কাটি। দেখো এটা 4 25 100, এটা কাটবো। 4 7 28, 1 9, 4 4 16, 3 5, 4 8 32, 3 2, 4 8 32। আর যাবে না, আর তো যাবে না। 9 1। তাহলে অ্যাকচুয়ালি কোনাকুনি গুণ করা মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ 7488x ইকুয়াল টু 1791 ইন্টু 25। তাহলে এক্স এর মানটা কত হবে? এই যে 7488, এটা ভাগ চলে যাবে, বলবে হ্যাঁ। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি পরীক্ষাতে কিভাবে টার্গেট করবে। এটা কমপ্লিট ভাগ যাবে, বলবে না, কারণ কমপ্লিট ভাগ যাবে না। এটা 25 আছে, 5 দিয়ে এটা যদি তুমি কাটো তাহলে এটার লাস্টে হয় 5 বা 0 থাকতে হবে, কিন্তু এখানে 8 আছে, তাহলে এটা দিয়ে যাচ্ছে না। এটা কোনোভাবেই সম্ভব না। 4 17 68, 5 17 85 পেরিয়ে যাচ্ছে, আর তার কাছে যাচ্ছেই না। কিন্তু আমি এটা দেখলাম যে এটা কিন্তু 4 দিয়ে যদি আমি কেটে দিতাম তাহলে 4 17 68, অর্থাৎ 6800, তার থেকে একটু বেশি হয়ে যেত, অলমোস্ট 74-এর কাছাকাছি একটা নাম্বার, তাই তো? আমি অ্যাপ্রক্স ভ্যালু ধরে ক্যালকুলেশনটা করছি। তাহলে এটা হতো 4, এটা যদি 4 হতো তাহলে 4 দিয়ে 25কে কাটলে কতবারে যেত? বলবে 4 6 24, অর্থাৎ এটা 6-এর কাছে পৌঁছে যেত। কিন্তু এই যে 6 নাম্বারটা যেটা পেলাম, অর্থাৎ এটা পার্সেন্টেজ আসবে, অর্থাৎ এই যে 6% যেটা পেলাম, এটা টোটালি একটা অ্যাপ্রক্স, বাট এর কাছাকাছি আসবে। তাহলে এক্সামিনার নিয়ারেস্ট একটা অপশান চাইছেন। আমরা অপশান চেক করব, যেখানে বুঝতে পারছি যে নিয়ারেস্ট অপশান একটাই আছে, যেটা 6%। তো এটা ক্যালকুলেশন করে দেখে নিও যে 5.8 সামথিং এত পার্সেন্টেজ একটা মান আসবে, যেটা ইকুইভ্যালেন্ট টু 6%কে ডিনোটস করছে। তাই আমরা ডাইরেক্ট সেটাকে স্কিপ করে এইভাবে পৌঁছে যাব 6%-এর কাছে। বোঝা গেছে? দুজন ছাত্র পরীক্ষায় বসেছে, প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 9 নাম্বার বেশি পেয়েছে এবং তার নম্বর উভয় নাম্বারের সমষ্টির 56%। তাদের প্রাপ্ত নাম্বার কত? দেখো এই যে বলেছে না, প্রথম জন দ্বিতীয় জনের থেকে 9 নাম্বার বেশি পেয়েছে। আমরা একবার এটা চেক করব, 36 থেকে 29 এদের গ্যাপ কি 9? বলবে না, তাহলে এটা উত্তর হবে না। 42 থেকে 33 এটার গ্যাপ কত? 9, এটা উত্তর হবে। 48 আর 39 এটাও 9-এর গ্যাপ, আর 52 থেকে 43 এটাও 9-এর গ্যাপ। তাহলে আমি বুঝবো কী করে কোনটা উত্তর হবে? কোশ্চেনে বলেছে তার নাম্বার উভয় নাম্বারের সমষ্টির, মানে প্রথম জন যে বেশি পেয়েছে, প্রথম জনের নাম্বারটা উভয় নাম্বারের সমষ্টির 56%। এবার 56-র মধ্যে কী ঢুকে আছে বলো তো? 8 আর 7। তাহলে আমরা এদের একটা গুণিতক নাম্বার খুঁজবো, যেটা কিন্তু দেখো অলমোস্ট 42 আর 33-এর মধ্যে পাচ্ছি। তাহলে এই যে 42, যেটা কিন্তু দেখো এই যে 42 আর 33, এই দুটো নাম্বারের মধ্যে 42টা কিন্তু 7-এর গুণিতক। তাহলে আমি অপশান বিটাকে টার্গেট করলাম, ঠিক আছে? অপশান এ এটা প্রথমেই আমরা এলিমিনেট করে দিয়েছি। এবার আমি দেখলাম যে এদের মধ্যে গ্যাপ কত, বলবে 9-এর গ্যাপ, স্যাটিসফাই হয়েছে একটা ডাটা। সেকেন্ড ডাটা বলেছে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 9 নাম্বার বেশি পেয়েছে ধরো, তাহলে প্রথম জনকেই টার্গেট করা হচ্ছে,
এর যেটা নাম্বার সেটা উভয়ের নাম্বারের সমষ্টির 56%। চলো প্রুভ করি। এই নাম্বারটা অর্থাৎ 42, এটা নাকি দুজনের নাম্বারের সমষ্টি 56%। দুজনকে যোগ করে কত হয়? 4 3 7 আর 3 2 5, মানে 4 3 7 মানে 70, 3 2 5 মানে 75। ছিল যে 42টা উভয় নাম্বারের সমষ্টির মানে 75-এর 56%। চলো দেখি 56% হয় কিনা এটা সমান। দেখো 25 3 25 4 3 14 42, 4 গুণ 14 56%। তাহলে আনসার করেছো অপশান নাম্বার বি 42 অ্যান্ড 33। পরের প্রশ্ন এবং আজকের এই সেটটার লাস্ট কোশ্চেন। দুটো সংখ্যা এ ও বি এরূপ যাতে এর 5% ও বি এর 4%-এর যোগফল এ 6% ও বি এর 8%-এর 2/3 সমান। এ ও বি এদের অনুপাত কত? অঙ্কটা প্রথমে পড়ার সময় যতটা হালকা মনে হচ্ছিল, ক্যালকুলেশন কিন্তু একটু ক্রিটিক্যাল, বাট ক্যালকুলেশনটাকে আমরা স্কিপ করতে পারবো। দেখো এ আর বি এমন যে এ এর 5%, অর্থাৎ এ এর মানে গুণ 5% মানে 5/100, আর বি এর 4%-এর যোগফল, বি এর 4% মানে 4/100, এদের যেটা যোগফল সেটা নাকি এ এর 6%, অর্থাৎ এ ইন্টু 6/100, আর বি এর 8%, অর্থাৎ বি ইন্টু 8/100। নিশ্চয়ই এটাও যোগফল। এদের নাকি 2/3 মানে 2/3। ক্যালকুলেশন, চলো ক্যালকুলেশন করি। দেখো এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 25, তাহলে আমি বলবো a/20 প্লাস a/b প্লাস b/25, এটা ইকুয়াল টু কত হবে? বলবে এটা হবে নিশ্চয়ই 2 3, আর এটা হচ্ছে 50, আর এটা হবে 4 2, এটা হবে 25, অর্থাৎ 3a/50 প্লাস 2b/25 ইন্টু 2/3, এটাই তো। এবার আমরা ডাইরেক্ট 3টাকে এদিকে গুণ করে দেবো। 3টা গুণ করলে এটা কী হতো? 3a, আর এটা কী হতো? 3b, তাই তো। আর এখানে 2 গুণ হলে 2 3 6, 2 2 4, তাহলে এদের কাজ কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে? এদের কাজ কমপ্লিট। এটাকে এর দিকে নিয়ে আসো, বিটাকে বি এর দিকে নিয়ে যাও। তাহলে 3a/20 মাইনাস 6a/50 ইকুয়াল টু 4b/25 মাইনাস 3b/25। এখানে করছি। এবার 20 আর 25-এর এলসিএম কত হবে? 100। 20 5-এ 100, 5 গুণ 3 15a মাইনাস 50 2-এ 100, 2 6 12a ইকুয়াল টু এদের এলসিএম কত হবে? এদের তো 4b/25। আচ্ছা, আর এটা আচ্ছা এদের তো তাহলে 25ই হবে। তাহলে এটা বেস সেম, সেক্ষেত্রে এদেরকে ডাইরেক্ট বিয়োগ করে দাও। 4b থেকে 3b মানে অনলি বি। এবার এইদিকে কাটাকাটি দেবে। 25 4-এ 100, এই 4 বি এর সাথে গুণ হলে এটা 4b হয়ে যাবে, অর্থাৎ নিচে আর কোনো এখন ডাটা রইল না। এটা এখন ডিনোটস করলো 15a মাইনাস 12a ইকুয়াল টু 4b। 15a থেকে 12a বিয়োগ গেলে কত হবে? 3a ইকুয়াল টু 4b। তাহলে a/b কত? 4/3, আর 4/3 মানেই কত? 4:3। তাহলে আনসারটা করে আসো 4:3, যেটা কিন্তু অপশান নাম্বার ডিতে রয়েছে। এবার এটার থেকে তুমি কি করে নিজেকে সেভ করতে পারো? দেখো এই যে পার্সেন্টেজে যখন ক্যালকুলেশনগুলো করছিলাম, সেখান থেকে তুমি ডাইরেক্ট চাইলে কমন নিতে পারো, বা তুমি এই যে যখন বিয়োগগুলো করছো এটাকে ডাইরেক্ট তুমি প্রথমেই এক সাইডে করে ওরেলিও কিন্তু কনভার্ট করতে পারতে। এবার টোটালি তো ডিপেন্ড করছে যে ক্যালকুলেশনটা যদি তোমার মনে হয় যে আমি যদি স্কিপ করতে চাই সেক্ষেত্রে মিস্টেক হতে পারে,
তাহলে তুমি এই প্রসেসটা ফলো করতে পারো। আমি তার জন্য এই সলভটাই করলাম। অনেক সময় কি হয়, সিলি মিস্টেক্স হয়ে যায়, যার জন্য তোমার আনসারটাই চেঞ্জ হবে, আর ওই রকম আনসার আবার অপশানের মধ্যেও থাকবে। ছোট্ট ছোট্ট মিস্টেক হলে যেগুলো উত্তর হয় সেগুলো অপশানেও দেওয়া থাকে। তার জন্য যদি মনে হয় যে কিছু জায়গা যদি একটু আমি বেসিক হইতে যাই, সেক্ষেত্রে আমার উত্তরটা কনফার্ম ঠিক হবে, তাহলে তুমি সেই জায়গায় 1 মিনিট পর্যন্ত টাইম দাও। বাট যেগুলো প্রপারলি ওরেলে আসবে, যেগুলো প্রপারলি তোমার মাইন্ড ক্যালকুলেশনে হবে, ভিজুয়ালাইজ করে আনসার হতে চাইছে, ইউনিট ডিজিটে আনসার হতে চাইছে, সেগুলোকে ওই অ্যাপ্রোচেই অ্যাপ্লিকেশন দিও। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই একটা করে অ্যাটেন্ডেন্স হিসেবে লাইক দিয়ে দিও, আর ভিডিওগুলো অন্যান্য ফ্রেন্ড সার্কেলেও শেয়ার করে, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে করে পরবর্তী সলিউশনগুলোর নোটিফিকেশান খুব সহজে তোমার কাছে পৌঁছে যায়। আর ডেসক্রিপশন বক্সে একবার ভিজিট করে নিও, সেখানে ব্যাচের নাম্বার এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে কী হবে, লুসেন্টের যেটা পিডিএফ, যেখানে টপ 1000 সিলেক্টিভ জিকে রয়েছে, তার পেজগুলো ওখানে প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা ইজি কালেক্ট করতে পারবে। আর টেলিগ্রামে প্রত্যেক রবিবার এবার থেকে তোমাদের কলকাতা পুলিশের 100 নম্বরের করে একটা টেস্ট যাবে, এবং WPরও দেওয়া হবে। যে টেস্টের কোশ্চেন্সগুলো তোমরা টেলিগ্রামে পাচ্ছ, আনসার কি সন্ধেবেলার মধ্যে তোমাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করব, আর সেই টেস্টের কমপ্লিট অ্যানালাইসিস প্রত্যেক সানডেতে তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আমরা এইভাবে কন্টিনিউয়াসলি টেস্টগুলো কমপ্লিট করব পার সানডেতে। আর যারা ব্যাচে আসতে চাইছো, তারা অবশ্যই 9144556275 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে WBKP ম্যাথ প্লাস জিকে এটা লিখে দিও। খুব সীমিত মূল্যে পারচেস করতে পারবে, ওয়ান টাইম অর্থাৎ একবারই পে করতে হবে। আর WBKP ছাড়াও যদি তোমার WBSSC যেটার গ্রুপ সি আর ডি, তোমার ইজি ক্লিয়ার হবে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।